আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। সবাইকে শুভ সন্ধ্যা। আচ্ছা, সবাই একটু কষ্ট করে বলো যে আমার কথা শোনা যাচ্ছে কিনা আর স্ক্রিনটা ক্লিয়ার কিনা। তাহলে আমরা পড়া শুরু করে দিব। ওকে, সব যেহেতু ক্লিয়ার আছে তাহলে আমরা আজকের পড়া শুরু করে দিই। 6টা বাজে। আচ্ছা, আমরা আজকে যে চ্যাপ্টারটা পড়বো সেটা হচ্ছে মানবদেহের প্রতিরক্ষা বা ইমিউনিটি। ঠিক আছে, এই চ্যাপ্টারটা ওকে। আচ্ছা, এই চ্যাপ্টারটা কিন্তু আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, কারণ এই চ্যাপ্টার থেকে প্রত্যেক বছরই কোশ্চেন আসে। আর আরেকটা কথা হচ্ছে, এই চ্যাপ্টারটা নিয়ে একটু বলি, মানে এই চ্যাপ্টারটা কিন্তু আমি যখন এইচএসসি পরীক্ষার্থী ছিলাম তখন কিন্তু আমাদের ছিল না। এই চ্যাপ্টারটা বা ইমিউনিটি নিয়ে আমি প্রথম পড়ছি যখন আমি মেডিকেল 4th ইয়ারে পড়ি। তাহলে বুঝো চ্যাপ্টারটা কত কত কিছু আছে বোঝার মতো। কিন্তু আমরা ওইটুকুই পড়বো যেটুকু আমাদের ভর্তি পরীক্ষার জন্য লাগবে। ঠিক আছে, আমি সবসময় বলি ভর্তি পরীক্ষার জন্য আমরা অনেক বেশি পড়বো, প্লাস একটু টেকনিক্যালি পড়বো। যেটা আমাদের লাগবে সেটার উপর জোর দিব, যেটা লাগবে না সেটা নিয়ে মাথা নষ্ট করব না, কারণ একটাই মাথা আমাদের, নষ্ট হয়ে গেলে কি হবে, তাই না? আচ্ছা, তাহলে আসো পড়া শুরু করি। আচ্ছা, ওকে। তাহলে খেয়াল করো, প্রথমে হচ্ছে অধ্যায়ের গ্রেডিংটা দেওয়া আছে, যে আজমল স্যারের বই থেকে কোনটা কোনটা ইম্পর্টেন্ট আর আলিম স্যারের বই থেকে কোনটা কোনটা ইম্পর্টেন্ট। ওকে, তাহলে আমার আজকের টার্গেট থাকবে আজমল স্যারের বইয়ের গ্রেড 1, 2, 3 যেন তোমাদের একদম মুখস্থ হয়ে যায়। অ্যাটলিস্ট গ্রেড 1, 2, 3 যেন কোনো সমস্যা না থাকে। ওকে, তাহলে আমরা পড়া শুরু করি। আচ্ছা, তো প্রতিরক্ষা নিয়ে পড়ার আগে প্রথমে হচ্ছে আমরা আগে একটু জানি যে প্রতিরক্ষা বলতে আসলে কি বোঝায়। দেখো, প্রতিরক্ষা নামের ভিতরেই আছে রক্ষা, তাই না? তার মানে আমাদের দেহে এমন একটা সিস্টেম আছে যারা আমাদেরকে বিভিন্ন রোগ জীবাণুর হাত থেকে রক্ষা করতেছে। এই সিস্টেমটাকে বলা হয় ইমিউনিটি সিস্টেম বা প্রতিরক্ষা তন্ত্র। ওকে, আচ্ছা, মনে করো এখন তো লকডাউনের কারণে তোমাদের বের হওয়া হয় না। আগে যখন বের হইতা, এই রাস্তার পাশে তারা একটু ফুচকা খাচ্ছ, তো যে মামা ফুচকা বানাচ্ছে সে খুব সুন্দর পরিষ্কার কালো টলটলা পানি দিয়ে ফুচকা বানাচ্ছে, তারপর একটু কান চুলকাইলো, তারপর একটু আরো বিভিন্ন জায়গায় চুলকাইলো, চুলকায় তোমাকে টক দিয়ে মিশিয়ে ফুচকা দিল, তুমি তো সেই মজা করে খাইলা, বাহ কি টক টক টক, তাই না? আর তুমি তো জানো না এই টকটা আসলে কেন লাগতেছে। যাই হোক, আর সেই ফুচকার ভিতরে আছে অসম্ভব রোগ জীবাণু, ময়লা টয়লা ধুলা বালি। কিন্তু দেখো, এর পরেও কিন্তু তুমি অসুস্থ হও না সবসময়। কারণ কি, আমাদের শরীরে যে সিস্টেমটা আছে ইমিউনিটি সিস্টেম, এটা আমাদেরকে রোগ জীবাণুর হাত থেকে রক্ষা করতেছে। ওকে, আচ্ছা, এখন খেয়াল করো কি বলছি, ইমিউন প্রতিরক্ষায় বিভিন্ন কোষের ভূমিকা। কোন কোষ? মনে রাখবা, আমাদের শরীরে যখনই কোনো রোগ জীবাণু ঢুকে তার মেইন টার্গেট আসলে কি থাকে বলো তো? কে বলতে পারবা? আমাদের শরীরে যে বেচারা ভাইরাস ব্যাকটেরিয়া ঢুকতেছে সে কি উদ্দেশ্যে ঢুকে? দেখি কে বলতে পারো। আমাদের শরীরে যখনই কোনো ভাইরাস ব্যাকটেরিয়া ঢুকে তার টার্গেট আসলে কি থাকে? হুম, মনে রাখবা। দেখো, বংশবৃদ্ধি, এ মাথায় খালি বংশবৃদ্ধি এগুলো তোমাদের। শুনো, যখনই আমাদের শরীরে কোনো ভাইরাস ব্যাকটেরিয়া ঢুকবে তার মেইন টার্গেট থাকে আমাদের শরীর থেকে খাবার গ্রহণ করা, কারণ তারা বাইরে কোনো খাবার পায় না।
দেখো সব বংশবৃদ্ধি ওরে বাপরে বাপ। আচ্ছা, তাহলে আমাদের শরীরে যখনই কোনো ভাইরাস ব্যাকটেরিয়া ঢুকবে তার মেইন টার্গেট থাকে হচ্ছে আমাদের শরীর থেকে খাবার গ্রহণ করা। তাহলে খাবার কোথায় গেলে পাবে? মনে রাখবা, খাবার পাওয়া যায় রক্তে, ঠিক আছে? তো যখনই ভাইরাস ব্যাকটেরিয়া ঢুকবে, সেই ভাইরাস ব্যাকটেরিয়া করবে কি আমাদের রক্তে চলে যাবে। আচ্ছা, এখন খেয়াল করো, রক্তের মধ্যে এক প্রকার কোষ আছে যাদের কাজ হচ্ছে আমাদেরকে এই রোগ জীবাণুর হাত থেকে রক্ষা করা। সেটা কোনটা? লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, না অনুচক্রিকা বলো তো? শ্বেত রক্তকণিকা। তাহলে এই যে বসে ইমিউন প্রতিরক্ষায় বিভিন্ন কোষের ভূমিকা, এগুলো আসলে কোন কোষ? এগুলো আসলে আমাদের শ্বেত রক্তকণিকা। ওকে, একটা ভালো মানুষ পাইলাম, এই যে আফসানা আখি, ফুড, স্বর্ণা খাদ্য গ্রহণ। আচ্ছা, বাকি সবার দুষ্টু মস্তিষ্ক। এখন দেখো, এই যে শ্বেত রক্ত কণিকাগুলা, আমার এদের নাম জানতে হবে, এদের উৎপত্তি জানতে হবে, এদের কাজ জানতে হবে। দেখে অনেক কঠিন মনে হচ্ছে, একদমই কঠিন না, আমরা আস্তে আস্তে করে পড়বো, আমাদের পড়া হয়ে যাবে। ওকে, আচ্ছা, খেয়াল করে দেখো, প্রথমে কে আছে? নিউট্রোফিল। ওকে, দেখো নিউট্রোফিলের কাজ কি? নিউট্রোফিলের কাজ হচ্ছে ফ্যাগোসাইটোসিস। ফ্যাগোসাইটোসিস মানে কি? ধরো যখনই কোনো রোগ জীবাণু আমাদের রক্তে প্রবেশ করবে, নিউট্রোফিল দৌড়ায় আসে সেই রোগ জীবাণুটাকে খেয়ে ফেলবে। এটাকে বলা হয় ফ্যাগোসাইটোসিস। তাহলে ফ্যাগোসাইটোসিস কে করতেছে? নিউট্রোফিল। আবার খেয়াল করো, নিচের দিকে আছে ম্যাক্রোফেজ। দেখো ম্যাক্রোফেজেরও কাজ কি? ফ্যাগোসাইটোসিস। অর্থাৎ ফ্যাগোসাইটোসিস করে কয়টা কোষ? দুইটা কোষ, একটা হচ্ছে নিউট্রোফিল আর একটা হচ্ছে ম্যাক্রোফেজ। ওকে, আচ্ছা, এখন খেয়াল করে দেখো, আরেকটা কোষ আছে মাঝখানে, মনোসাইট। এই মনোসাইটের কাজের ভিতরে লেখা ম্যাক্রোফেজের অনুরূপ। ওকে, কারণ কি জানো? মনে রাখবা, যেটাই মনোসাইট সেটাই ম্যাক্রোফেজ। ধরো এটা আমাদের রক্তনালী, এই রক্তনালীর ভিতরে আছে মনোসাইট। এই মনোসাইট যখন রক্তনালী থেকে বের হয়ে আসে, তখন তার নাম হয়ে যায় ম্যাক্রোফেজ। অর্থাৎ মনোসাইট আর ম্যাক্রোফেজ কিন্তু একই কোষ। ওকে, আচ্ছা, এরপরে খেয়াল করো, তাহলে আমরা পারবো ফ্যাগোসাইটোসিস করা কার কার কাজ? নিউট্রোফিল আর হচ্ছে ম্যাক্রোফেজ, দুই বান্ধবী। ওকে, ফ্যাগোসাইটোসিস কে করে? নিউট্রোফিল আর হচ্ছে ম্যাক্রোফেজ। ওকে, এবার আসো বেসোফিল। দেখো বেসোফিলের কাজ কি? বেসোফিলের কাজ হচ্ছে প্রদাহ সৃষ্টিতে হিস্টামিন ক্ষরণ। তাহলে খেয়াল করো, বেসোফিলের কাজ কি? হিস্টামিন ক্ষরণ। খেয়াল করে দেখো, হিস্টামিন ক্ষরণ আরেকজন করে, সেটা হচ্ছে মাস্ট কোষ। তাহলে যেখানেই হিস্টামিন পাবা, মনে রাখবা বোমা, বেসোফিল আর মাস্ট কোষ। তাহলে হিস্টামিন ক্ষরণ করে কে? হিস্টামিন পাওয়া মানে হচ্ছে বোমা। তাহলে হিস্টামিন ক্ষরণ করতেছে কে? বেসোফিল আর হচ্ছে মাস্ট কোষ। ওকে, মনে রাখবা, এই বেসোফিল আর মাস্ট কোষও কিন্তু সেম। যখন রক্তে থাকবে তখন তার নাম বেসোফিল, এই বেসোফিল যখন রক্ত থেকে বের হয়ে আসে তখন তার নাম হয়ে যায় মাস্ট কোষ। ওকে, তাহলে আমরা কিন্তু দুইটা কাজ পড়লাম। ফ্যাগোসাইটোসিস করা কার কার কাজ? একেবারে চোখ বন্ধ করে বলো, নিউট্রোফিল আর হচ্ছে ম্যাক্রোফেজ। আচ্ছা, হিস্টামিন ক্ষরণ কার কাজ? বেসোফিল আর হচ্ছে মাস্ট কোষ। ওকে, আচ্ছা, এরপরে আসো, খেয়াল করে দেখো, সাইটোটক্সিক টি কোষ। দেখো নামের ভিতরে আছে টক্সিক, টক্সিক মানে সে হচ্ছে বিষাক্ত। তার কাজ কি? দেখবা টক্সিক আন্টি যারা, তাদের কাজ কি? কাউকে টার্গেট করা। বা টক্সিক পোলাপান কি করে? কাউকে টার্গেট করে। তাহলে এই যে সাইটোটক্সিক টি কোষ, এরও কাজ হচ্ছে কোনো একটা কোষকে টার্গেট করে সেই কোষটাকে সরাসরি ধ্বংস করা। তাহলে আমরা টার্গেট ওয়ার্ডটা খেয়াল রাখবো। ওকে, তাহলে সাইটোটক্সিক টি কোষ এর কাজ কি? টার্গেট কোষের সাথে যুক্ত হয়ে কোষকে ধ্বংস করা। ওকে, আচ্ছা, এখন খেয়াল করো, আরেকটা কোষ আছে যে কোষটার কাজ হচ্ছে টার্গেট করা। যেমন দেখো এনকে কোষ, বা এনকে কোষকে যদি আমি ভাঙাই বলি ন্যাচারাল কিলার কোষ। দেখো এর নামের ভিতরে আছে কিলার। যারা কিলার তারা কি করে? তারা কাউকে টার্গেট করে, তাই না? তাহলে কিলার কোষেরও কাজ কি? কিলার কোষ করবে কি? এই ভাইরাস আক্রান্ত আর ক্যান্সার কোষকে টার্গেট করবে, টার্গেট করে ধ্বংস করবে। তাহলে এখানেও টার্গেট ওয়ার্ডটা লিখে রাখবা। তাহলে টার্গেট কোষের সাথে যুক্ত হয়ে সেই কোষকে ধ্বংস করা কার কাজ? দুইটা কোষের কাজ, যারা টক্সিক আর যারা কিলার। তাহলে সাইটোটক্সিক টি কোষ আর একটা হচ্ছে এনকে কোষ। ওকে, কি সুন্দর থ্যাঙ্কস গিভিং চলতেছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আরে রে, ক্লাস করো, এখান থেকে কোশ্চেন আসবেই, মাস্ট কোশ্চেন আসবে। ওকে,
আচ্ছা, এরপর খেয়াল করো আরেকটা কোষ আমাদের আছে হেল্পার টি কোষ। দেখো নামের ভিতরেই আছে হেল্প, তাহলে হেল্পার টি কোষের কাজ হচ্ছে হেল্প করা। সে করে কি, আমাদের প্রতিরক্ষায় যে কোষগুলো আছে তারা তো নর্মালি ঘুমায় থাকে, কারণ আমাদের দেহে সাধারণত রোগ জীবাণু থাকার কথা না। তো যখনই রোগ জীবাণু আসে সেই রোগ জীবাণুগুলোর বিরুদ্ধে আমাদের এই কোষগুলাকে সক্রিয় কে করবে, হেল্পার টি কোষ। দেখো সবাইকে সক্রিয় করতেছে, যে ওঠ বাবা ওঠ জীবাণু আসছে। কিভাবে সক্রিয় করে, তার তো নিশ্চয়ই গলা নাই, হাত নাই, পা নেই যে ধাক্কায় ধাক্কায় সক্রিয় করবে। তাহলে কিভাবে সক্রিয় করে, একটা রাসায়নিক পদার্থ ক্ষরণ করে, যেটা হচ্ছে সাইটোকাইন। ওকে, তাহলে সাইটোকাইন ক্ষরণ করতেছে কে, মনে রাখবা সাইটোকাইন ক্ষরণ করে যে যে আমাদের হেল্প করবে, সে কে, সে হচ্ছে হেল্পার টি কোষ। ওকে, তাহলে সাইটোকাইন ক্ষরণ করা কার কাজ, হেল্পার টি কোষের কাজ। ঠিক আছে, আচ্ছা এখন মনে রাখবা আরেকটা কোষও সাইটোকাইন ক্ষরণ করে, যেটা এখানে লেখা নাই, ভিতরে একটা জায়গায় লেখা আছে, তাহলে আমরা এখানেই পড়ে ফেলবো। এই যে ম্যাক্রোফেজ, এই ম্যাক্রোফেজও কি করে, দেখো বলছেন একটা রাসায়নিক ক্ষরণ করে, সেই রাসায়নিকটা কি, সাইটোকাইন। তাহলে সাইটোকাইন ক্ষরণ করাও কার কাজ, দুইটা কোষের কাজ, একটা হচ্ছে যে আমাদের হেল্প করবে হেল্পার টি কোষ, আর একটা হচ্ছে ম্যাক্রোফেজ। তাহলে দেখো এতক্ষণ যে কাজগুলো পড়লাম প্রত্যেকটা কাজ দুইটা করে কোষ করতেছে। তাহলে আমি বলি তোমরা শুনো, ফ্যাগোসাইটোসিস কে কে করবে, নিউট্রোফিল, ম্যাক্রোফেজ। আচ্ছা, হিস্টামিন ক্ষরণ কে করবে, বোমা, বেসোফিল, মাস্ট কোষ। পারবো আমরা। আচ্ছা, টার্গেট কোষের সঙ্গে যুক্ত হয় কারা, যারা কিলার, যারা টক্সিক, তাহলে সাইটোটক্সিক টি কোষ, আর একটা হচ্ছে ন্যাচারাল কিলার কোষ। আচ্ছা, সাইটোকাইন ক্ষরণ করে হেল্প করে কে, যে হেল্পার টি কোষ, আর সাথে হচ্ছে ম্যাক্রোফেজ। তাহলে সাইটোকাইন ক্ষরণ করা কার কাজ, হেল্পার টি কোষ আর ম্যাক্রোফেজ। ওকে, আচ্ছা এখন দেখো আর টুটকা ফুটকা দু একটা কাজ বাকি আছে, আমরা পড়ে ফেলি। যেমন দেখো ইওসিনোফিল, এর কাজ কি, খেয়াল করো ছোট ছোট জীবাণু আসলে নিউট্রোফিল ম্যাক্রোফেজ খেয়ে ফেলতে পারে, কিন্তু যখন অনেক বড় জীবাণু আসে তাদেরকে নিউট্রোফিল আর ম্যাক্রোফেজ খেতে পারে না। তো এরকম বহু কোষী জীবাণু যারা, অর্থাৎ বড় জীবাণু যারা, তাদেরকে কে ধ্বংস করবে, ইওসিনোফিল। দেখো ইওসিনোফিল নামটাও বড়, এর কাজ কি, বড় জীবাণু ধ্বংস করা। তাহলে বহুকোষী জীবাণু কে ধ্বংস করবে, ইওসিনোফিল। ঠিক আছে, আচ্ছা তাহলে খেয়াল করো এইটুকু কি সবাই পারবা, এটুকু কারো কোনো সমস্যা আছে, কাজগুলো ক্লিয়ার সবার? তাহলে কাজগুলো আমি আরেকবার বলতেছি, আরেকবার শুনো। ফ্যাগোসাইটোসিস কে করে, নিউট্রোফিল, ম্যাক্রোফেজ। একদম চোখ বন্ধ করে মুখস্থ করো। হিস্টামিন ক্ষরণ কে করবে, বেসোফিল, আর একটা হচ্ছে মাস্ট কোষ। আচ্ছা, টার্গেট করবে কে, সাইটোটক্সিক টি কোষ আর হচ্ছে ন্যাচারাল কিলার কোষ। ওকে, আচ্ছা সাইটোকাইন ক্ষরণ করে কে, হেল্পার টি কোষ আর একটা হচ্ছে ম্যাক্রোফেজ। আচ্ছা, বহু কোষী বড় জীবাণু কে ধ্বংস করে, ইওসিনোফিল। দেখছো কত ইজি। হুম, আচ্ছা এবার আসছি এই কোষের উৎপত্তি। ওকে, খেয়াল করে দেখো, এই যে আমাদের প্রথম পাঁচটা কোষ, অর্থাৎ নিউট্রোফিল, বেসোফিল, ইওসিনোফিল, মনোসাইট, লিম্ফোসাইট, এই পাঁচটাই কিন্তু আমাদের শ্বেত রক্তকণিকা, তাই না? খেয়াল করে দেখো এই পাঁচটা শ্বেত রক্তকণিকার মধ্যে প্রথম চারটা আসে অস্থিমজ্জা থেকে, তাই না? একমাত্র ব্যতিক্রমকে, একমাত্র ব্যতিক্রম হচ্ছে লিম্ফোসাইট, যেটা আসবে হচ্ছে ভ্রূণীয় স্টেম কোষ থেকে। ওকে, তাহলে খেয়াল করে দেখো আমরা শুধু ব্যতিক্রমটা মনে রাখবো। তাহলে একমাত্র কোন শ্বেত রক্তকণিকা ভ্রূণীয় স্টেম কোষ থেকে আসে, লিম্ফোসাইট। বাদ বাকি সবাই থেকে আসবে, অস্থিমজ্জা। ওকে, আচ্ছা খেয়াল করে দেখো এই যে দাগ দাগ দাও না, বি কোষ, সাইটোক্সিক টি কোষ, হেল্পার টি কোষ, এনকে কোষ, এরা সবাই হচ্ছে লিম্ফোসাইটের প্রকারভেদ। এই প্লাজমা কোষ পর্যন্ত সবাই আসলে কি, লিম্ফোসাইটের প্রকারভেদ। যদি তোমাকে বলে এনকে কোষ এক প্রকার কি জাতীয় কোষ, অ্যান্সার কি হবে, লিম্ফোসাইট জাতীয় কোষ। বি কোষ এক প্রকার কি কোষ, লিম্ফোসাইট জাতীয় কোষ। হেল্পার টি কোষ এক প্রকার কি কোষ, লিম্ফোসাইট জাতীয় কোষ। ওকে, আচ্ছা এবার আসো ম্যাক্রোফেজ আর মাস্ট কোষ। মনে আছে আমি কি বলছিলাম, যে মনোসাইট যখন রক্তনালী থেকে বের হয়ে কোনো টিস্যু বা অঙ্গে চলে যায় তখন তার নাম হয়ে যায় ম্যাক্রোফেজ। দেখো তাহলে ম্যাক্রোফেজকে আমরা কোথায় পাবো, সমস্ত টিস্যু আর অঙ্গে। আবার খেয়াল করো মাস্ট কোষ, সেম, বেসোফিল যখন রক্তনালী থেকে বের হয়ে কোনো টিস্যু বা অঙ্গে চলে যাবে তখন তাকে আমরা কি বলি, মাস্ট কোষ।
তাহলে মাস্ট কোষকে আমরা কোথায় পাবো? সমস্ত টিস্যু আর অঙ্গে। বাকি থাকলো কে? প্লাজমা কোষ। তাহলে প্লাজমা কোষের উৎপত্তি মনে রাখার জন্য আমরা সুন্দর একটা সবজির নাম মনে রাখবো, যেটা তোমাদের সবার প্রিয়, পটল। পটল কুমার, তাই না? তাহলে দেখো, প দিয়ে প্লিহা, ট দিয়ে টনসিল, ল দিয়ে লসিকা গ্রন্থি। তাহলে প্লাজমা কোষ আমরা কোথায় পাবো? পটলে পাবো, প্লিহা, টনসিল, লসিকা গ্রন্থি। ধরো পরীক্ষায় আসলো, নিচের কোথায় প্লাজমা কোষ পাওয়া যায় না? প্লিহা, টনসিল, অস্থিমজ্জা, লসিকা গ্রন্থি। অ্যান্সার কি হবে? ভেরি গুড। দেখছো, তাহলে কোথায় পাওয়া যাবে? প্লিহা, টনসিল আর লসিকা গ্রন্থিতে, অস্থিমজ্জায় পাওয়া যাবে না। দেখো, এলিয়েন পটল খায় না, তাহলে কি খাও? করলা খাও। আচ্ছা, তাহলে আমরা পারবো। দেখো, ছকটা দেখতে যত ভয়ঙ্কর লাগে, ছকটা কিন্তু আসলে এত ভয়ঙ্কর না, একদম সোজা। ঠিক আছে, তাহলে ক্লিয়ার সবাই এই ছকটা? তাহলে আমি পরের স্লাইডে যাই। আচ্ছা, দেখো এখানে আমরা আবার একটু রিভিশন দিয়ে ফেলি, যেহেতু ছকটা ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন আসে। দেখো, ফ্যাগোসাইটোসিস কে কে করে? দুইটা কোষ, নিউট্রোফিল আর হচ্ছে ম্যাক্রোফেজ। সাইটোকাইন ক্ষরণ করবে কে? দুইটা কোষ, যারা হেল্প করে, হেল্পার টি কোষ আর সাথে হচ্ছে ম্যাক্রোফেজ। ওকে, আচ্ছা, হিস্টামিন তৈরি করবে কে? বোমা, বেসোফিল আর হচ্ছে মাস্ট কোষ। দেখো, টার্গেট কোষে যুক্ত হয়ে কোষকে ধ্বংস করে কে? যারা টক্সিক অর্থাৎ সাইটোটক্সিক টি কোষ, আর যারা কিলার অর্থাৎ ন্যাচারাল কিলার কোষ। আর বহু কোষী জীবাণু ধ্বংস করবে কে? ইওসিনোফিল। ওকে, ইজি। দেখছো, তাহলে আমরা পরের স্লাইডে যাই। আচ্ছা, এবার আসি মানব দেহের প্রতিরক্ষা ব্যবস্থা। মনে রাখবা, আমাদের দেহের প্রতিরক্ষার আসলে তিনটা স্তর। তাহলে মানব দেহের প্রতিরক্ষার কয়টা স্তর? তিনটা স্তর। শুনো না, ওই যে বলে যে প্রধানমন্ত্রীর নিরাপত্তার জন্য 3 স্তর বিশিষ্ট নিরাপত্তা কমিটি গঠিত হয়েছে। তো আমাদের দেহকে আমাদের কাছে প্রধানমন্ত্রীর চেয়ে কম? অবশ্যই না। তাহলে আমাদের দেহের প্রতিরক্ষার জন্য কয়টা স্তর আছে? তিনটা স্তর। একটা হচ্ছে প্রথম, একটা হচ্ছে দ্বিতীয়, আর একটা হচ্ছে তৃতীয়। তাহলে এখান থেকে আমরা কি কি মনে রাখবো? দেখো, মনে রাখবা, যখনই কোনো জীবাণু আমাদের রক্তে প্রবেশ করার চেষ্টা করে, সবার আগে বাধা দিবে হচ্ছে প্রথম স্তর। ধরো জীবাণু এই প্রথম স্তর ভেদ করে রক্তে ঢুকে পড়লো, তখন কাজ করে দ্বিতীয় স্তর। ঠিক আছে, আচ্ছা, এর পরে যে দুইটা নতুন জিনিস তৈরি হয় এই জীবাণুকে মারার জন্য, একটা হচ্ছে অ্যান্টিবডি আর একটা হচ্ছে ওই যে টক্সিক যে কোষটা, সাইটোটক্সিক টি কোষ। এটা আমি পরে আবার বোঝাই দিব, জাস্ট শুনো এখন। তাহলে খেয়াল করো, এই যে পরবর্তীতে অ্যান্টিবডি আর সাইটোটক্সিক টি কোষ তৈরি হলো, এটাই হচ্ছে আমাদের তৃতীয় স্তর। এখন খেয়াল করে দেখো, এই প্রথম আর দ্বিতীয় স্তর কিন্তু আমাদের শুরুতেই ছিল, তাই না? তাহলে প্রথম আর দ্বিতীয় স্তর আমাদের জন্ম থেকেই থাকে, এই কারণে প্রথম আর দ্বিতীয় প্রতিরক্ষা স্তরকে বলা হয় সহজাত প্রতিরক্ষা স্তর। জাত মানে জন্ম, সহ মানে সাথে বা থেকে। তাহলে এই দুইটা স্তর জন্ম থেকে আমাদের সাথে আছে, এই কারণে এই দুইটা স্তরকে বলা হয় সহজাত প্রতিরক্ষা স্তর। ওকে, আচ্ছা, এবার খেয়াল করো, এই যে তৃতীয় স্তরের অ্যান্টিবডি আর সাইটোটক্সিক টি কোষ, এরা কিন্তু শুরুতে থাকে না, এরা পরবর্তীতে যে তৈরি হয়। ঠিক আছে, এই কারণে তৃতীয় প্রতিরক্ষা স্তরকে বলা হয় অর্জিত প্রতিরক্ষা স্তর। ঠিক আছে, ক্লিয়ার এইটু? আচ্ছা, এবার খেয়াল করো, এই যে অর্জিত প্রতিরক্ষা বা তৃতীয় প্রতিরক্ষা স্তর, এখানে যেহেতু নতুন জিনিস তৈরি হলো, তো যখনই নতুন কিছু তৈরি হয় তখনই কিন্তু পুরো দুনিয়া জুড়ে একটা সাড়া পড়ে যায়। এই যেমন ধরো করোনার ভ্যাকসিন তৈরি হচ্ছে, একটা সাড়া পড়ে গেছে। তাহলে খেয়াল করো, এই নতুন জিনিস তৈরি হওয়ার কারণে এই তৃতীয় প্রতিরক্ষা স্তরকে বলা হয় ইমিউন সাড়া। ওকে, তাহলে কখনো যদি বলে যে ইমিউন সাড়া বলতে কোন স্তরকে বোঝানো হয়, অ্যান্সার কি হবে? তৃতীয় প্রতিরক্ষা স্তর। ওকে, আচ্ছা, এখন আরেকটা ছোট্ট জিনিস বলে দেই, আমরা কিন্তু ওই প্রথম ছকে সবকিছুর কাজ করছিলাম লিম্ফোসাইটের কাজ বাদে। তাহলে এবার তোমাকে আমি লিম্ফোসাইটের কাজ বলতেছি, একটু মনোযোগ দিয়ে শুনো। এই যে অ্যান্টিবডি বলো, সাইটোটক্সিক টি কোষ বলো, এদের সবার উৎপত্তি হচ্ছে লিম্ফোসাইট থেকে।
ওকে, এটা আমরা পরে আবার পড়বো, এখন জাস্ট একবার শুনে রাখো। তাহলে দেখো, এই যে অ্যান্টিবডি হোক, সাইটোটক্সিক টিকোষ হোক, এদের উৎপত্তি থেকে লিম্ফোসাইট থেকে। তাহলে খেয়াল করো, ইমিউন সারার, ওকে, তাহলে ইমিউন সারার শনাক্তকারী কোষ হিসেবে কে কাজ করতেছে? লিম্ফোসাইট। ওকে, আচ্ছা, তাহলে এবার এখান থেকে আমাদের কি কি জানতে হবে আমি বলতেছি, তোমরা একদম চোখ বন্ধ করে জাস্ট আমার কথা শোনো। তাহলে যদি পরীক্ষায় আসে যে মানব দেহের প্রতিরক্ষার কয়টা স্তর, অ্যান্সার কি হবে? 3টা স্তর। আচ্ছা, এরপর যদি আসে যে সহজাত প্রতিরক্ষার স্তর কারা, অ্যান্সার কি হবে? প্রথম আর দ্বিতীয়। আচ্ছা, এরপর যদি আসে অর্জিত প্রতিরক্ষার স্তর কোনটা, অ্যান্সার কি হবে? তৃতীয়। ঠিক আছে। আচ্ছা, যদি বলে ইমিউন সারা বলতে কোন স্তরকে বোঝানো হয়, অ্যান্সার কি হবে? তৃতীয়। ঠিক আছে। এই ইমিউন সারার শনাক্তকারী কোষ হিসেবে কে কাজ করে, অ্যান্সার কি হবে? লিম্ফোসাইট। ওকে, এবার বলেন সবাই ক্লিয়ার? যদি ক্লিয়ার থাকো তাহলে আমি নেক্সট স্লাইডে যাব। দেখো কমেন্ট সেকশনে ঝগড়া করে, কি সুন্দর। ভেরি গুড। ওকে, তাহলে আমি যাই পরের স্লাইডে। আচ্ছা, এবার আসো আমাদের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট কোন জিনিসটা, আমরা যখন পড়বো পরীক্ষায় কিরকম কোশ্চেন আসে সেগুলো তুলনা করে করে পড়বো। ঠিক আছে। যেমন খেয়াল করো, প্রথম প্রতিরক্ষা স্তর, আমাদের পরীক্ষায় আসে যে প্রথম প্রতিরক্ষা স্তরের উপাদান কোনটা, প্রথম প্রতিরক্ষা স্তরের উপাদান নয় কোনটা, এই টাইপের কোশ্চেন। ওকে, তাহলে খেয়াল করো, প্রথম প্রতিরক্ষা স্তরের উপাদান কারা, এটা মনে রাখার জন্য আমরা একটা ছন্দ মনে রাখবো, সেটা হচ্ছে অতল এসি। অতল এসি। দেখো, অ দিয়ে কি হবে? অ দিয়ে হবে অশ্রু ও লালা, ত দিয়ে হবে ত্বক, ল দিয়ে হবে লোম, এসিড এ দিয়ে হবে অ্যাসিড। দেখো দুইটা অ্যাসিড আছে, একটা হচ্ছে পৌষ্টিক নালীর অ্যাসিড আর একটা হচ্ছে রেচন জননতন্ত্রের অ্যাসিড। আর সি দিয়ে হবে সিলিয়া আর সিরুমেন। তাহলে খেয়াল করো, এখনই মুখস্থ করো। প্রথম প্রতিরক্ষা স্তরের উপাদান কারা? অতল এসি। অ দিয়ে অশ্রু ও লালা, ত দিয়ে ত্বক, ল দিয়ে লোম, এ দিয়ে হচ্ছে অ্যাসিড। কি কি অ্যাসিড? পৌষ্টিক নালীর অ্যাসিড আর একটা হচ্ছে রেচন জনতন্ত্রের অ্যাসিড। আচ্ছা, তাহলে এখন ধরো তোমার পরীক্ষায় আসলো যে নিচের কোনটি প্রথম প্রতিরক্ষা স্তরের উপাদান নয়, নিচের কোনটি প্রথম প্রতিরক্ষা স্তরের উপাদান নয়? অশ্রু ও লালা, ত্বক, লোম, ইন্টারফেরন। কি অ্যান্সার হবে? নিচের কোনটি প্রথম প্রতিরক্ষা স্তরের উপাদান নয়? অশ্রু ও লালা, ত্বক, লোম, ইন্টারফেরন। শারিয়ার শিলা, ভেরি গুড। ইতি ভেরি গুড, অনন্যা ভেরি গুড। দেখছো, তাহলে কোশ্চেন কিন্তু এইভাবেই আসে। ওকে, তাহলে আমরা পারবো। এখন অবশ্য আমরা ভিতরে একটু পড়ি। ওকে, আচ্ছা, খেয়াল করে দেখো 4 নম্বর পয়েন্টটা, অশ্রু ও লালা। এর সেকেন্ড লাইনে কি বলছে? যে অশ্রু ও লালায় একটা এনজাইম রয়েছে, সেই এনজাইমটার নাম কি? লাইসোজাইম। তাহলে অশ্রু লালায় কোন এনজাইম বিদ্যমান? লাইসোজাইম। এই এনজাইমের কাজ কি? এই এনজাইমের কাজ হচ্ছে ব্যাকটেরিয়া ধ্বংস করা। তাহলে পরীক্ষায় আসে অশ্রু লালায় বিদ্যমান কোন এনজাইম ব্যাকটেরিয়া নাশক হিসেবে কাজ করে, অ্যান্সার কি হবে? লাইসোজাইম। ওকে, আচ্ছা, এবার খেয়াল করো সিরুমেন। এখন সিরুমেন কি জিনিস? তুমি যদি এখন তোমার কানের ভিতরে হাত ঢুকাও, তারপর একটা ঘুরান্টি দাও, দিয়ে সেই আঙ্গুলটা বের করো, বের করে দেখবা যে তোমার আঙ্গুলের ভিতরে হলুদ হলুদ একটু ময়লা আছে। ঠিক আছে, এটা স্বাভাবিক। কারণ কি? এই যে আমাদের কান, এই কানের ভিতরে অর্থাৎ এই বহিকর্ণের কর্ণকুহর নামক অংশে একটা গ্রন্থি থাকে, যে গ্রন্থির নাম হচ্ছে সিরুমিনাস গ্রন্থি। সেই গ্রন্থি থেকে একটা মোমের মতো আঠালো পদার্থ বের হয়, যাকে বলা হয় সিরুমেন। ওকে, এই আঠালো পদার্থের কাজ কি বা সিরুমিনের কাজ কি? যদি কোনো ময়লা বা ভাইরাস ব্যাকটেরিয়া কানের ভিতরে ঢুকে যায়, তাহলে ওই আঠালো পদার্থের ভিতরে সেই ময়লা এবং ভাইরাস ব্যাকটেরিয়াকে আটকায় ফেলা, যাতে সেটা কান দিয়ে ঢুকে তোমার মস্তিষ্কে বা রক্তে পৌঁছাতে না পারে। দেখছো?
আমাদের আল্লাহ তাআলা বা সৃষ্টিকর্তা কত সিস্টেম করে বানাইছে। ওকে, তাহলে পরীক্ষায় আসতে পারে যে সিরুমিনাস গ্রন্থি কোথায় পাওয়া যায়, চোখ, নাক, মুখ, কান। অ্যান্সার কি হবে? কান। ঠিক আছে, তাহলে খেয়াল করো এই বহিকর্ণের কর্ণকুহর, এই কর্ণকুহরে কি পাওয়া যায়? সিরুমেন। ওকে, আচ্ছা এরপরে আসো পৌষ্টিক নালীর অ্যাসিড। তাহলে আমাদের পৌষ্টিক নালীতে একটা অ্যাসিড পাওয়া যায়, যারা পরিপাক ক্লাস করছো তারা অবশ্যই পারবা, কারণ আমি এটা বারবার বলছি যে আমাদের পৌষ্টিক নালী বা পাকস্থলীতে কোন অ্যাসিড পাওয়া যায়? হাইড্রোক্লোরিক অ্যাসিড। এটা না পারলে আমি সবাইকে আলু ভর্তা বানাই ফেলবো। তাহলে পৌষ্টিক নালীতে কোন অ্যাসিড পাওয়া যায়? হাইড্রোক্লোরিক অ্যাসিড। ওকে, আচ্ছা এবার আসো রেচন জননতন্ত্রের অ্যাসিড। তাহলে আমাদের রেচন জননতন্ত্রের একটা জায়গা, অর্থাৎ যোনিতে কিছু ভালো ব্যাকটেরিয়া থাকে, যে ব্যাকটেরিয়া করে কি এক প্রকার অ্যাসিড তৈরি করে, যে অ্যাসিডটার নাম হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। কারণ কি অ্যাসিডিক পরিবেশে কোনো জীবাণু বাঁচতে পারে না। ওকে, তাহলে খেয়াল করে দেখো যোনিতে অবস্থিত ব্যাকটেরিয়া কোন অ্যাসিড ক্ষরণ করে? ল্যাকটিক অ্যাসিড। বুঝছো, পরীক্ষায় আসে যে যোনিতে অবস্থিত ব্যাকটেরিয়া কোন অ্যাসিড ক্ষরণ করে। অপশনের শুরুতে থাকে হাইড্রোক্লোরিক অ্যাসিড, তারপরে থাকে ল্যাকটিক অ্যাসিড। তোমাদের কেন জানি হাইড্রোক্লোরিক অ্যাসিডের প্রতি অগাধ ভালোবাসা, অপশনে হাইড্রোক্লোরিক অ্যাসিড দেখলেই তাকে দাগাই দিয়ে আসো। তো এই কোশ্চেনটাও সবাই ভুল করে আসো। মাথায় রাখবা যোনিতে অবস্থিত ব্যাকটেরিয়া কোন অ্যাসিড ক্ষরণ করবে? ল্যাকটিক অ্যাসিড। আর পৌষ্টিক নালীতে কোন অ্যাসিড আছে? হাইড্রোক্লোরিক অ্যাসিড। বুঝছেন? তাহলে পারা যাবে। ওকে, তাহলে আমি পরের স্লাইডে যাই। এখন যেমন সুন্দর পারতেছো, পরীক্ষার হলেও কিন্তু এভাবে সুন্দর করে পারতে হবে। ঠিক আছে, আচ্ছা এবার আসি দ্বিতীয় প্রতিরক্ষা স্তর। তাহলে প্রথমটা পড়লাম, এখন দ্বিতীয়টা পড়তে হবে। ওকে, দেখো দ্বিতীয় প্রতিরক্ষা স্তরে কোন কোন উপাদান আছে এটা মনে রাখার জন্য আমরা একটা ছন্দ পড়ব, যে ছন্দটা হচ্ছে ফাইজা কম পড়ে। ওকে, ফাইজা কম পড়ে, ডোন্ট বি লাইক ফাইজা, বেশি বেশি পড়বা। ঠিক আছে, তাহলে দ্বিতীয় প্রতিরক্ষা স্তরের উপাদানগুলো মনে রাখার জন্য আমরা কি পড়বো? ফাইজা কম পড়ে। আচ্ছা এবার আসি, তাহলে ফাইজা কম পড়ে দিয়ে কি কি হচ্ছে দেখো। দেখো ফ দিয়ে হচ্ছে ফ্যাগোসাইট, ই দিয়ে হচ্ছে ইন্টারফেরন, জ দিয়ে হচ্ছে জ্বর, কম পড়ে ক দিয়ে হচ্ছে কমপ্লিমেন্ট সিস্টেম বা কমপ্লিমেন্ট, ম দিয়ে হচ্ছে মারণ কোষ বা সহজাত মারণ কোষ, আর প দিয়ে হচ্ছে প্রদাহ। ওকে, তাহলে দ্বিতীয় প্রতিরক্ষা স্তরের উপাদানগুলো কি কি? সবাই চোখ বন্ধ করে মুখস্থ করো। ফাইজা কম পড়ে, ফ্যাগোসাইট, ইন্টারফেরন, জ্বর, কমপ্লিমেন্ট সিস্টেম, মারণ কোষ, আরেকটা হচ্ছে প্রদাহ। ধরো পরীক্ষায় আসলো নিচের কোনটি দ্বিতীয় প্রতিরক্ষা স্তরের উপাদান নয়? ফ্যাগোসাইট, ইন্টারফেরন, জ্বর, অশ্রু লালা। অ্যান্সার কি হবে? ভেরি গুড, ঠিক আছে, পারবো তাইলে। এভাবে করে পড়লে আমাদের মনে থাকবে। অ্যাটলিস্ট পরীক্ষার হলে অপশন দেখলেও তোমার ছন্দ মনে পড়বে, আচ্ছা ফাইজা তো পড়ছিলাম, তাহলে এখানে ফাইজা আছে, তার মানে যেটা নাই, যেটা বাকি যেটা আছে অপশনে ওইটাই তাহলে অ্যান্সার। ওকে, আয়েশা হুমায়রা ভেরি গুড, ইতি ভেরি গুড, নাহিদ ভেরি গুড। দেখছো, গুড বাচ্চা এন্ড কাচ্চা তোমরা। আচ্ছা এখন আসো এখান থেকে আমরা কি পড়বো। প্রথমে আসি ফ্যাগোসাইট। তাহলে আমরা জানি ফ্যাগোসাইট কারা? যারা ফ্যাগোসাইটোসিস করে। তাহলে আমরা শুরুতে ছকেই পড়ে আসছি, ফ্যাগোসাইটোসিস কে কে করবে? নিউট্রোফিল আর হচ্ছে ম্যাক্রোফেজ। ওকে, আচ্ছা এরপরে আসো সহজাত মারণ কোষ বা ন্যাচারাল কিলার সেল বা এনকে সেল। আমি কিন্তু শুরুতেই বলছিলাম যে এনকে সেল এক প্রকার কোন জাতীয় কোষ? লিম্ফোসাইট জাতীয় কোষ। ওকে, আচ্ছা এরপরে আসো 4 নাম্বার পয়েন্টটা, কমপ্লিমেন্ট সিস্টেম বা কমপ্লিমেন্ট। মনে রাখবা কমপ্লিমেন্ট হচ্ছে 20 ধরনের প্লাজমা প্রোটিন দিয়ে গঠিত। ওকে, তাহলে কমপ্লিমেন্ট সিস্টেম আসলে আমরা রক্ত রসে পাই, রক্তরস ইংরেজি কি? প্লাজমা, এই কারণে এগুলোকে বলা হয় প্লাজমা প্রোটিন। ওকে, তাহলে কমপ্লিমেন্ট সিস্টেম কয় ধরনের প্লাজমা প্রোটিন দিয়ে গঠিত? 20 ধরনের। ওকে, আচ্ছা এর একটা সুন্দর কাজ আছে। এর কাজ কি? ধরো এই যে আমাদের ভাইরাস বা ব্যাকটেরিয়া, আর এটা আমাদের ম্যাক্রোফেজ।
আমাদের ম্যাক্রোফেজ একটু হাবা গোবা, বুঝছো, ও আসলে চিনে না কে আমার শত্রু। তখন কমপ্লিমেন্ট বলে কি, দাঁড়া আমি আসতেছি তোকে হেল্প করতে, আমি যার মাথায় থাকবো মনে রাখবি সেই হচ্ছে তোর শত্রু। তো কমপ্লিমেন্ট করে কি, এই অণুজীবের গায়ে বসে পড়ে। তো যখনই ম্যাক্রোফেজ দেখে আচ্ছা এর গায়ে কমপ্লিমেন্ট লাগানো, তার মানে এই হচ্ছে আমার শত্রু, তাহলে একেই খাইতে হবে। তাহলে কমপ্লিমেন্টের কাজ কি দেখো, কমপ্লিমেন্টের কাজ হচ্ছে এই ম্যাক্রোফেজকে চিনায় দেয় যে এটা হচ্ছে তোমার শত্রু। ওকে, আচ্ছা এরপরে আসো ইন্টারফেরন। মনে রাখবা, ধরো এই যে একটা কোষ, এই কোষে ভাইরাস আক্রমণ করছে। কে আক্রমণ করছে? ভাইরাস। তখন হবে কি, এই কোষ থেকে নিঃসৃত হবে ইন্টারফেরন। এই ইন্টারফেরন করবে কি, আশেপাশে যেসব ভালো কোষগুলো আছে, অর্থাৎ যেসব কোষে এখনো ভাইরাস আক্রমণ করেনি, এসব কোষের চারপাশে একটা দেয়ালের মতো আবরণ তৈরি করবে, যাতে ভাইরাস এই কোষগুলোকে আর আক্রমণ করতে না পারে। ওকে, তাহলে খেয়াল করো, ইন্টারফেরন আসলে কোত্থেকে আসতেছে? একটা ভাইরাস আক্রান্ত কোষ থেকে। ওকে, তাহলে ইন্টারফেরন কোত্থেকে আসে? যে কোনো ভাইরাস আক্রান্ত কোষ থেকে। আর ইন্টারফেরন কি? ইন্টারফেরন হচ্ছে এক প্রকার ক্ষুদ্র গ্লাইকোপ্রোটিন। কমপ্লিমেন্ট কি ছিল? প্লাজমা প্রোটিন, কারণ কমপ্লিমেন্ট রক্ত রসে থাকে, রক্ত রস ইংরেজি প্লাজমা, এখানে কমপ্লিমেন্ট হচ্ছে প্লাজমা প্রোটিন। ওকে, আচ্ছা আর ইন্টারফেরন কি? ইন্টারফেরন হচ্ছে এক প্রকার ক্ষুদ্র গ্লাইকোপ্রোটিন। হ্যাঁ, ম্যাক্রোফেজ অনেক খাওয়া গোবা। আচ্ছা এরপর আসো জ্বর। ওকে, একেবারে দ্বিতীয় প্রতিরক্ষার স্তরের শেষ অস্ত্র কি? জ্বর। আচ্ছা জ্বর মানে কি? জ্বর মানে হচ্ছে দেহের তাপমাত্রা বৃদ্ধি পাওয়া। তাহলে আমাদের তো অবশ্যই জানতে হবে যে দেহের স্বাভাবিক তাপমাত্রা কত, তাই না? দেখো দেহের স্বাভাবিক তাপমাত্রা কত বলা আছে, 97 থেকে 99 ডিগ্রি ফারেনহাইট বা 36 থেকে 37.2 ডিগ্রি সেলসিয়াস। এখন অপশনের শুরুতেই থাকবে 97 থেকে 99 ডিগ্রি সেলসিয়াস। তোমরা করো কি 97 দেখে খুশিতে দাগায় দাও, লাস্টে ফারেনহাইট না সেলসিয়াস খেয়াল করো না, তারপর পরীক্ষা হল থেকে বের হয়ে এসে বলো আমি তো আজকে 99টা দাগায় আসছি, একদম শিওর প্রত্যেকটা হয়েছে। তারপর রেজাল্ট দেওয়ার পর বলো আয় হ্যাঁ আপু 99টা তো হয়েছিল, কেন আমি 59 পাইলাম? বুঝছো? তাহলে আমরা করি কি জানো, আমরা কিন্তু খুবই তাড়াহুড়া করে ফেলি। তো এই তাড়াহুড়া করা যাবে না, সুন্দর করে অপশন পড়বা, 97 থেকে 99 ডিগ্রি ফারেনহাইট, 36 থেকে 37.2 ডিগ্রি সেলসিয়াস। ওকে, আচ্ছা এরপরে খেয়াল করো কি হয়। মনে করো এই ভাইরাস বা ব্যাকটেরিয়াকে ম্যাক্রোফেজ খাইলো, খাওয়ার পর ম্যাক্রোফেজ দেখতেছি কি আমি তো একটা ভাইরাস বা ব্যাকটেরিয়াকে খাইলাম, এরকম তো অনেক জীবাণু ঘুরে বেড়াচ্ছে, তাহলে আমার এখন হেডকোয়ার্টারে রিপোর্ট করতে হবে যে অনেক জীবাণু ঘুরতেছে। তো সে করে কি, এই ম্যাক্রোফেজ একটা রাসায়নিক পদার্থ নিশ্চিত করে যার নাম হচ্ছে পাইরোজেন। ওকে, তাহলে ম্যাক্রোফেজ কি নিশ্চিত করবে? পাইরোজেন। দেখো এই পাইরোজেন এক প্রকার কি, পাইরোজেন হচ্ছে এক প্রকার পলিপেপটাইড। মনে রাখবা প প, পাইরোজেন পলিপেপটাইড, প প পাইরোজেন পলিপেপটাইড। ওকে, আচ্ছা এখন এই পাইরোজেন করবে কি, চলে যাবে আমাদের হেডকোয়ার্টারে। কারণ বলো আমাদের হেডকোয়ার্টার আসলে কোনটা? শরীরের হেডকোয়ার্টার হচ্ছে আমাদের মস্তিষ্ক। তাহলে পাইরোজেন চলে যাবে কোথায়? মস্তিষ্কে। মস্তিষ্কের কোন অংশে? হাইপোথ্যালামাসে। তো যখনই হাইপোথ্যালামাস পাইরোজেনকে দেখবে, তখনই হাইপোথ্যালামাস বুঝবে যে নিশ্চয়ই শরীরের কোথাও না কোথাও কোনো গন্ডগোল হয়েছে। তখন হাইপোথ্যালামাস করবে কি, দেহের তাপমাত্রা বাড়ায় দিবে। এই যে দেহের তাপমাত্রা বাড়ায় দিল, এটাকেই বলা হয় জ্বর। ঠিক আছে, তাহলে ক্লিয়ার সবাই? তাহলে খেয়াল করো জ্বর কিন্তু আসলে ক্ষতিকর না। জ্বর হইলে কি হচ্ছে, দেহের তাপমাত্রা বাড়তেছে, আর দেহের তাপ বাড়লে কি হয় জানো, তাপ বাড়লে এই রোগ জীবাণু মরে যায়। আর আমরা কি করি, একটু জ্বর জ্বর ভাব হইলেই আম্মু জ্বর আসতেছে নাপা দাও নাপা দাও, নাপা খায় তাড়াতাড়ি তাপমাত্রা কমাই ফেলি, তাই না? আচ্ছা তাহলে খেয়াল করো, দ্বিতীয় প্রতিরক্ষা স্তর থেকে আমরা যা যা পড়লাম, যা যা ইম্পর্টেন্ট আমি আরেকবার পড়াই দিচ্ছি, সবাই জোরে একটা শ্বাস নাও, নিয়ে মাথার ভিতর কপি পেস্ট করো। তাহলে দ্বিতীয় প্রতিরক্ষা স্তরে কারা আছে? ফাইজা কম পড়ে, ফ্যাগোসাইট, ইন্টারফেরন, জ্বর, কমপ্লিমেন্ট সিস্টেম, মারণ কোষ, আর একটা হচ্ছে প্রদাহ। তাহলে ফ্যাগোসাইট কারা কারা? আমরা পড়ছি দুইটা কোষ, নিউট্রোফিল আর হচ্ছে ম্যাক্রোফেজ। আচ্ছা তারপর দেখো ইন্টারফেরন। ইন্টারফেরন কি? এক প্রকার ক্ষুদ্র গ্লাইকোপ্রোটিন। এটা কখন নিঃসৃত হয়? যে কোনো ভাইরাস আক্রান্ত কোষ থেকে। আচ্ছা জ্বর হয় কোন রাসায়নিক পদার্থের কারণে? পাইরোজেন। ওকে,
কমপ্লিমেন্ট সিস্টেম কয় ধরনের প্লাজমা প্রোটিন নিয়ে গঠিত? 20 ধরনের। মারণ কোষ এক প্রকার কোন জাতীয় কোষ? লিম্ফোসাইট জাতীয় কোষ। তাহলে আমরা যা যা পড়লাম সব কি আপনাদের মাথায় ঢুকেছে? ওকে, যদি মাথায় ঢুকে থাকে তাহলে তোমাদেরকে আমি 30 সেকেন্ড সময় দিচ্ছি। যা যা পড়লাম ওই প্রথম ছকটা, প্রথম প্রতিরক্ষা স্তর, দ্বিতীয় প্রতিরক্ষা স্তর একবার রিডিং দাও, আমরা একটা ছোট্ট এক্সাম দিয়ে ফেলবো। ওকে, জি আপু, জি আপু, তাহলে আমরা পরীক্ষা দেই আপু। ওকে, 5টা কোশ্চেন খুবই সোজা, অ্যান্সার করো। কারো পরীক্ষা দেওয়া শেষ হলে আমাকে বলবা যে আপু শেষ। ওকে, নাহিদ ভেরি গুড, নাসির ভেরি গুড। দেখো নাহিদ মাহমুদ, নাসির নাহিদ, 2 নাহিদের পরীক্ষা শেষ, গুড। আচ্ছা, তাহলে আমরা পরের স্লাইডে যাই। ওকে, দেখো কি বলছে, দেহের প্রতিরক্ষায় ত্বকের ভূমিকা। ঠিক আছে, এখান থেকে আসলে বোঝার তেমন কিছু নাই, কিছু জিনিস মুখস্থ করতে হবে, আমরা হচ্ছে মুখস্থ করে ফেলবো। খেয়াল করে দেখো সেকেন্ড প্যারার প্রথম লাইনটা কি বলছে, যে ত্বকের বাইরের স্তরটি এপিডার্মিস। আচ্ছা, ত্বকের কয়টা স্তর জানো? ত্বকের আসলে 3টা স্তর। সব থেকে বাইরের স্তরের নাম হচ্ছে এপিডার্মিস, মাঝখানের স্তরের নাম আর ভিতরের স্তরের নাম কি, কে বলতে পারবা? ত্বকের তো 3টা স্তর, তাহলে সব থেকে বাইরের স্তর হচ্ছে এপিডার্মিস, তাহলে মাঝখানের স্তর আর একদম ভেতরের স্তরের নাম কি, কে বলিতে পারিবে? ভেরি গুড, আয়েশা হুমায়রা। তাহলে খেয়াল করে দেখো, এই দেখছো পণ্ডিত, আমি 2টা পণ্ডিতকে পাইছি, একটা হচ্ছে সারিয়া আর একটা হচ্ছে অনন্যা, আর একটা হচ্ছে প্রমা। খেয়াল করে দেখো, আমাদের মাথায় কেন জানি ঢুকে গেছে যে মাঝখান মানে মেসো, এই কারণে আমরা বলি মেসোডার্মিস, আর ভেতর মানে এন্ডো, ভেতরের স্তর হচ্ছে এন্ডোডার্মিস। কিন্তু মনে রাখবা অল্প বিদ্যা হচ্ছে ভয়ঙ্করী। ঠিক আছে, ত্বকের 3টা স্তর, সব থেকে বাইরের স্তর নাম হচ্ছে এপিডার্মিস, মাঝখানের স্তর দেখো ডার্মিস, আর একেবারে ভেতরের স্তর হচ্ছে হাইপোডার্মিস। বুঝছেন? তাহলে খেয়াল করো, ডার্মিস হচ্ছে মাঝখানে, এপি মানে উপরে, হাইপো মানে নিচে, তাহলে ডার্মিসের উপরে এপিডার্মিস, ডার্মিসের নিচে হাইপোডার্মিস, হাইপোডার্মিস মনে থাকবে। আচ্ছা, এবার আসো, এই যে ত্বকের বাইরের স্তর এপিডার্মিস, এটা হচ্ছে মৃত আর চাপা কোষ দিয়ে গঠিত। ঠিক আছে, এই কারণে এই স্তরটাকে বলা হয় স্ট্র্যাটাম কর্নিয়াম। ওকে, এই স্তরের কাজ কি? এই স্তর হচ্ছে সবকিছুকে আমাদের দেহের ভিতরে ঢুকতে বাধা দেয়। অর্থাৎ তোমার ত্বক যদি ইনট্যাক্ট থাকে, ত্বকে কোনো কাটা ছেঁড়া না থাকে, তাহলে এই ত্বক দিয়ে কোনো কিছু ভিতরে ঢুকবে না। ওকে, আচ্ছা, এরপরে খেয়াল করো কি বলছে, যে এই আমাদের ত্বকে 2 ধরনের গ্রন্থি আছে, একটা হচ্ছে শ্বেত গ্রন্থি বা সিবেসাস গ্ল্যান্ড, আর একটা হচ্ছে ঘাম গ্রন্থি বা সোয়েট গ্ল্যান্ড। এদের কাজ কি? শ্বেত গ্রন্থির কাজ হচ্ছে শ্বেত ক্ষরণ করা, শ্বেত মানে হচ্ছে তেল, দেখবা ঘুম থেকে উঠলে নাক মুখ এই জায়গাটা তেল তেল হয়ে থাকে, এই তেলটা আসে শ্বেত গ্রন্থি থেকে। ঠিক আছে, তাহলে খেয়াল করে দেখো, শ্বেত গ্রন্থি থেকে তেল ক্ষরিত হবে, ঘাম গ্রন্থি থেকে ঘাম ক্ষরিত হবে। এখন এই সবের সাথে প্রতিরক্ষার কি সম্পর্ক? খেয়াল করে দেখো, এই যে তেল আর ঘাম ক্ষরিত হয়, এদের ক্ষরণের কারণে ত্বক কি হয়ে যায়? অ্যাসিডিক হয়ে যায়।
আর আমরা আগেই বলছি যে অ্যাসিডিক পরিবেশে কোনো জীবাণু বাঁচতে পারে না। ওকে, তাহলে ত্বক যদি তোমাকে জিজ্ঞেস করা হয় অম্লীয় না ক্ষারীয়, অ্যান্সার কি হবে? ত্বক হচ্ছে অম্লীয়। ত্বকের পিএইচ কত খেয়াল করো, ত্বকের পিএইচ হচ্ছে 3 থেকে 5। তাহলে মুখস্থ করে ফেলো, ত্বকের পিএইচ কত? 3 থেকে 5। ত্বকের 3টা স্তর, ত্বকের পিএইচ কত? 3 থেকে 5। ওকে, মনে থাকবে। আচ্ছা, আর আরেকটা কাজ আছে, এই যে শ্বেত আর ঘাম গ্রন্থির ক্ষরণ, এর ভিতরে এক ধরনের অ্যান্টিবায়োটিক থাকে। এই অ্যান্টিবায়োটিকটার নাম কি? ডার্মিসাইডিন। দেখো, ডার্মিস মানে ত্বক, যেহেতু তোমার ডার্মিসে বা ত্বকে অ্যান্টিবায়োটিকটা আছে, এই কারণে অ্যান্টিবায়োটিকটার নাম কি? ডার্মিসাইডিন। ঠিক আছে, তো যেহেতু তোমার ত্বকের ভিতরে এক ধরনের অ্যান্টিবায়োটিক আছে, এই কারণে ত্বককে বলা হয় আত্মরোগ জীবাণুনাশক অঙ্গ, অর্থাৎ জীবাণুকে নাশ করার জন্য যা দরকার সেটা আমার ত্বকের ভিতরেই আছে। ওকে, আচ্ছা, এরপরে খেয়াল করো, হুই 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 হুই, এই পড়াটা দেখো, আমাদের দেহের যেসব সিক্ত জায়গা বা ভেজা জায়গা, এসব জায়গায় ব্যাকটেরিয়া সংক্রমণের ঝুঁকি বেশি থাকে। তাহলে সেই সব জায়গায় ব্যাকটেরিয়াকে মারার জন্য কিছু ব্যাকটেরিয়া নাশক থাকে। যেমন দেখো, অশ্রু, নাসিকা ঝিল্লি আর লালা, এখানে কি থাকে? লাইসোজাইম। আমরা আগেই পড়ে আসছিলাম যে অশ্রু আর লালায় থাকে লাইসোজাইম, আর একটা নতুন অ্যাড হইলো হচ্ছে নাসিকা ঝিল্লি। 3টা জিনিস হয়ে গেল। তাহলে এই জায়গাটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। ধরো পরীক্ষায় আসলো যে নিচের কোথায় লাইসোজাইম পাওয়া যায় না? অশ্রু, নাসিকা ঝিল্লি, লালা, সিমেন। অ্যান্সার কি হবে? ভেরি গুড, সিমেন। ঠিক আছে, তাহলে কোথায় কোথায় লাইসোজাইম পাওয়া যায়? 3টা জায়গায়, অশ্রু, লালা, নাসিকা ঝিল্লি। আচ্ছা, এরপর খেয়াল করে দেখো, সিমেনে কি পাওয়া যাবে? সিমেনে পাওয়া যায় স্পার্মিন। ওকে, আচ্ছা, দুধে কি পাওয়া যায়? দুধে পাওয়া যাবে ল্যাক্টো পার অক্সিডেস। দুধ, ল্যাক্টো পার অক্সিডেস। ওকে, আচ্ছা, নিচের প্যারাটা খেয়াল করো, আমরা আগেই পড়ে আসছিলাম সিরুমিনাস গ্রন্থি থেকে কি ক্ষরিত হয়? সিরুমেন। এই সিরুমিনাস গ্রন্থি কই পাওয়া যায়? চোখ, নাক, মুখ না কান? কানে। ওকে, দেখছো কত ইজি। তাহলে এই পেজটা থেকে যা যা পড়তে হবে আমি আরেকবার বলতেছি, একদম মনোযোগ দিয়ে শুনো। ত্বকের কয়টা স্তর? 3টা স্তর। সব থেকে বাইরের স্তরের নাম কি? এপিডার্মিস, তারপরে ডার্মিস, তারপরে হাইপোডার্মিস। শেষ। এই যে এপিডার্মিস, সেটা কি দিয়ে গঠিত? মৃত আর চাপা কোষ দিয়ে গঠিত। এই স্তরের আরেকটা নাম কি? স্ট্র্যাটাম কর্নিয়াম। শেষ। ত্বকে কয় ধরনের গ্রন্থি আছে? 2 ধরনের, শ্বেত গ্রন্থি, ঘাম গ্রন্থি। এদের কাজ কি? শ্বেত আর ঘাম ক্ষরণ করা। করলে কি হবে? ত্বক অম্লীয় না ক্ষারীয়? অম্লীয় হবে। আচ্ছা, ত্বক অম্লীয়, তাহলে এর পিএইচ কত? 3 থেকে 5। ত্বকের পিএইচ কত? 3 থেকে 5। আচ্ছা, এই শ্বেত আর ঘাম গ্রন্থির ক্ষরণে আরেক ধরনের অ্যান্টিবায়োটিক থাকে, যার নাম কি? ডার্মিসাইডিন। কি থাকে? ডার্মিসাইডিন। এই কারণে কি বলা হয়? ত্বককে বলা হয় আত্মরোগ জীবাণুনাশক অঙ্গ। ওকে, আচ্ছা, আর আমরা কি বলছি? যে বিভিন্ন জায়গায় কিছু ব্যাকটেরিয়া নাশক থাকে, যেমন অশ্রু, নাসিকা ঝিল্লি আর লালা, এখানে কি থাকবে? লাইসোজাইম। সিমেনে কি থাকবে? স্পার্মিন। দুধে কি থাকবে? ল্যাক্টো পার অক্সিডেস। আর সিরুমিনাস গ্রন্থি ওই বাবাজি কই থাকবে? আমাদের কানে। ক্লিয়ার সবাই? মুখস্থ হয়েছে? তাহলে আমি পরের স্লাইডে যাই। ওকে, এবার দেখো, খাদ্যদ্রব্যের ব্যাকটেরিয়া ধ্বংসে পরিপাক নালীর অ্যাসিড ও এনজাইমের ভূমিকা। দেখো কি শর্টকাটে লিখে, জি আপু, জি তারপর আপু। তোমরা আল্লাহ জানো এইসবের কারণে কি হয়, যখন তোমরা ইনশাল্লাহ মেডিকেলে চান্স পাও, চান্স পেয়ে যখন আমরা মেডিকেলে যখন প্রথম পরীক্ষা দিতে বসি, রিটেন পরীক্ষা, ওইসবে কি হয়, কোশ্চেনের অনেক লম্বা কোশ্চেন, টাইম থাকে কম, তখন এরকম শর্টকাটে আমরা লিখে আসি। দাকে লিখে আসি ডি, তারপর এরকম বিভিন্ন ইজকে লিখে, মানে খুব শর্টকাটে লেখা হয়। তো তোমার এই জি আপু দেখে মনে পড়লো। আচ্ছা, খেয়াল করে দেখো কি বলছে, যে আমাদের যে লালা গ্রন্থি, আমরা জানি এখানে কি আছে? লাইসোজাইম আছে, আমরা পড়ছি, তাই না? আচ্ছা, আর লাইসোজাইমের কাজ কি? ব্যাকটেরিয়া ধ্বংস করা, এটা আমরা জানি। এখন দেখো লাইসোজাইম কোন কোন ব্যাকটেরিয়া ধ্বংস করে।
ওকে, লাইসোজাইম 3টা ব্যাকটেরিয়া ধ্বংস করতেছে, আর যেহেতু 3টা ব্যাকটেরিয়া ধ্বংস করতেছে এই কারণে এটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো 3টা ব্যাকটেরিয়ার নাম আমরা মনে রাখবো বেস্ট দিয়ে। ব দিয়ে ব্যাসিলাস, শটা দিয়ে স্টেফাইলোকক্কাস, আর হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস। তাহলে লাইসোজাইম কোন কোন ব্যাকটেরিয়া ধ্বংস করে? 3টা, বেস্ট, ব্যাসিলাস, স্ট্রেপ্টোকক্কাস, স্টেফাইলোকক্কাস। ধরো পরীক্ষায় আসলো নিচের কোন ব্যাকটেরিয়াকে লাইসোজাইম ধ্বংস করে না? ব্যাসিলাস, স্ট্রেপ্টোকক্কাস, স্টেফাইলোকক্কাস, ক্যান্ডিডা। অ্যান্সার কি হবে? শুনো, টিচার মার্কস কাটবে কি হবে? টিচার তো হাতের লেখা পড়তেই পারে না, বুঝছো? হ্যাঁ, 3টা মানে এমসিকিউ, ভেরি গুড। তাহলে কোনটাকে ধ্বংস করতেছেন না? ক্যান্ডিডাকে। কাকে কাকে ধ্বংস করে? বেস্ট, ব্যাসিলাস, স্টেফাইলোকক্কাস, স্ট্রেপ্টোকক্কাস। আচ্ছা, এখন খেয়াল করো আমাদের মুখের ভিতরেটা জায়গাটা কিন্তু অম্লীয়, ঠিক আছে? আচ্ছা, এখন অম্লীয় বা অ্যাসিড, অ্যাসিড কিন্তু দাঁতকে ক্ষয় করে ফেলে। তাহলে এই দাঁতকে ক্ষয়ের হাত থেকে রক্ষা করার জন্য আমাদের মুখে কিছু পরিমাণ কি আছে? একটা ক্ষার আছে, যেটা হচ্ছে হাইড্রোজেন কার্বনেট আয়ন। দেখো সৃষ্টিকর্তা আমাদের কত সুন্দরভাবে, কত টেকনিক্যালি তৈরি করছে, যে যাতে মুখের ভিতর জীবাণু বাঁচতে না পারে সেই কারণে লালা রসে কি বানাই দিছে? অ্যাসিডিক। আর এই অ্যাসিড থেকে দাঁতকে রক্ষা করার জন্য কি দিয়ে দিছে? হাইড্রোজেন কার্বনেট আয়ন। ওকে, আচ্ছা, এরপরে খেয়াল করো আমাদের পাকস্থলীতে কি আছে? হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে। ওকে, যার কারণে আমাদের পাকস্থলীটা কি? অম্লীয় না ক্ষারীয়? অবশ্যই অম্লীয়। দেখো পাকস্থলীর পিএইচ কত? 1 থেকে 2। ত্বকের পিএইচ কত ছিল? 3 থেকে 5। পাকস্থলীর পিএইচ কত? 1 থেকে 2। পাকস্থলীতে কোন অ্যাসিড আছে? হাইড্রোক্লোরিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিড কোন কোষ থেকে ক্ষরিত হয়? যারা পরিপাকের ক্লাস করছো তারা যদি না পারো তাহলে নিজেদের কান নিজেরা একটু মনে নাও। দেখো হাইড্রোক্লোরিক অ্যাসিড কোন কোষ থেকে ক্ষরিত হয়? প্যারাইটাল বা অক্সিনটিক। ওকে, তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিড কোন কোষ থেকে ক্ষরিত হবে? প্যারাইটাল বা অক্সিনটিক। ওকে, আচ্ছা, পাকস্থলী কিরকম? অম্লীয় না ক্ষারীয়? অম্লীয়। পিএইচ কত? 1 থেকে 2। পারা যাবে? আচ্ছা, এরপর খেয়াল করো আরেকটু নিচে একটা পয়েন্ট আছে, যে আমরা কিন্তু আগেই বলছিলাম পরিপাক চ্যাপ্টারে পড়ছি যে যকৃৎ কি ক্ষরিত করে? পিত্তরস, ঠিক আছে? আচ্ছা, পিত্তরস ক্ষারীয় না অম্লীয়? আমরা আগেই পড়ে আসছি পিত্তরস হচ্ছে ক্ষারীয়। দেখো পিত্তরসের পিএইচ কত দেওয়া আছে? 8। ওকে, তাহলে এখান থেকে যা যা পড়লাম আমি আরেকবার বলতেছি, জাস্ট তোমরা একবার শুনো। কি পড়লাম? যে আমাদের লাইসোজাইম ব্যাকটেরিয়া ধ্বংস করে। কোন কোন ব্যাকটেরিয়া? বেস্ট, ব্যাসিলাস, স্টেফাইলোকক্কাস, স্ট্রেপ্টোকক্কাস। শেষ। দাঁতকে অ্যাসিডের হাত থেকে রক্ষা করার জন্য মুখে কি দেওয়া আছে? হাইড্রোজেন কার্বনেট আয়ন। এবার আসি পাকস্থলী। পাকস্থলী অম্লীয় না ক্ষারীয়? অম্লীয়। কোন অ্যাসিডের কারণে অম্লীয়? হাইড্রোক্লোরিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিড কোন কোষ থেকে ক্ষরিত হয়? প্যারাইটাল বা অক্সিনটিক। আচ্ছা, পাকস্থলীর পিএইচ কত? 1 থেকে 2। ওকে, পিত্ত কোথা থেকে ক্ষরিত হয়? যকৃৎ থেকে। পিত্তরস অম্লীয় না ক্ষারীয়? ক্ষারীয়। পিত্তরসের পিএইচ কত? 8। ওকে, ক্লিয়ার সবাই? পারিব আমরা? তাহলে আমি পরের স্লাইডে যাই। দেখো পিএইচ গুলো নিয়ে ভেজাল লাগে, কারণ আমি 3টা পিএইচ এক জায়গায় দিছি। তোমরা জাস্ট 5 সেকেন্ড হা করে এদিক তাকায় থাকো, মানে এই ছবিটাকে চোখের ভিতরে ঢুকায় নাও। ত্বক 3 থেকে 5, পাকস্থলী 1 থেকে 2, পিত্ত 8। ওকে, পারিব আপু? থ্যাংক ইউ আপু। ওকে, শোনো তোমরা পারলে ওখানেই হচ্ছে আমাদের সার্থকতা, বুঝছো? এবার আসি ব্যাকটেরিয়া ধ্বংসে ম্যাক্রোফেজ আর নিউট্রোফিলের ভূমিকা। ওকে, দেখো ব্যাকটেরিয়া ধ্বংসে ম্যাক্রোফেজ আর নিউট্রোফিলের কি ভূমিকা আমরা সবাই জানি। ম্যাক্রোফেজ আর নিউট্রোফিলের কাজ হচ্ছে ফ্যাগোসাইটোসিস, অর্থাৎ অণুজীব বা জীবাণুকে খেয়ে ফেলা। ওকে, এখন তোমাদের বইয়ে এই ম্যাক্রোফেজ আর নিউট্রোফিলের ভিতরে অনেক সংখ্যা ভিত্তিক কথাবার্তা বলা আছে। তো আমরা যদি নর্মালি পড়ি অনেক সময় পরীক্ষা হলে কনফিউজ হয়ে যায়, তো এই কারণে আমরা একটু তুলনা করে পড়বো। ওকে, আচ্ছা, খেয়াল করে দেখো ম্যাক্রোফেজ। ম্যাক্রোফেজ হচ্ছে শ্বেতকণিকার মাত্র 4%, অর্থাৎ ম্যাক্রোফেজ একটু কম থাকে।
আর নিউট্রোফিল অনেক বেশি থাকে, নিউট্রোফিল হচ্ছে 60 থেকে 70%। ওকে, আচ্ছা এখন খেয়াল করো এই যে ম্যাক্রোফেজ, এই ম্যাক্রোফেজ সাইজে হয় অনেক বড়, যেহেতু বড় অনেক জায়গা লাগে সেই কারণে ম্যাক্রোফেজ একটু কম থাকে, বুঝছো? তাহলে ম্যাক্রোফেজের ব্যাস কত? ম্যাক্রোফেজের ব্যাস হচ্ছে 60 থেকে 80 মাইক্রোমিটার। আর নিউট্রোফিল আকারে অনেক ছোট, দেখো নিউট্রোফিলের ব্যাস কত? 12 থেকে 15 মাইক্রোমিটার। এই কারণে কিন্তু নিউট্রোফিল এত বেশি থাকতে পারে, যে ছোট তার জায়গা কম লাগে এই কারণে সে বেশি থাকতে পারে। ওকে, তাহলে নিউট্রোফিল হচ্ছে 60 থেকে 70%, আর নিউট্রোফিলের ব্যাস কত? 12 থেকে 15 মাইক্রোমিটার। আর ম্যাক্রোফেজ কত থাকে? মাত্র 4%, এর ব্যাস কত? 60 থেকে 80 মাইক্রোমিটার। আচ্ছা এখন খেয়াল করো ম্যাক্রোফেজ যেহেতু বড় সেহেতু ম্যাক্রোফেজ অনেক ব্যাকটেরিয়া ধ্বংস করতে পারে। খেয়াল করে দেখো একটা ম্যাক্রোফেজ 100টা ব্যাকটেরিয়া ধ্বংস করতে পারে। ওকে, আর নিউট্রোফিল যেহেতু আকারে ছোট তাহলে সে কি কম কম ব্যাকটেরিয়া ধ্বংস করতে পারবে। তাহলে নিউট্রোফিল কয়টা ব্যাকটেরিয়া ধ্বংস করতে পারে? 3 থেকে 20টা। ওকে, আচ্ছা ম্যাক্রোফেজ থেকে আমরা এক্সট্রা কি পড়বো? এটা আসলে এক্সট্রা না, এটা আমরা আগেই পড়ে আসছি, যেটা বইয়ের এই অংশে দেওয়া আছে যে ম্যাক্রোফেজের কাজ কি? ম্যাক্রোফেজ সাইটোকাইন ক্ষরণ করে। মনে আছে আমরা পড়ে আসছিলাম দুইটা কোষ সাইটোকাইন ক্ষরণ করে, একটা হচ্ছে যে হেল্প করবে হেল্পার টি কোষ, আর আরেকটা হচ্ছে ম্যাক্রোফেজ। তাহলে সাইটোকাইন ক্ষরণ করে কে? ম্যাক্রোফেজ। ওকে, আচ্ছা আর নিউট্রোফিল থেকে আমরা এক্সট্রা কি পড়বো? যে নিউট্রোফিলের নিউক্লিয়াস 2 থেকে 5 খণ্ড বিশিষ্ট। ক্লিয়ার? তাহলে পারা যাবে। আমি আরেকবার বলতেছি, একদম মনোযোগ দিয়ে শুনো। ম্যাক্রোফেজ সাইজে অনেক বড়, এই কারণে সংখ্যায় অনেক কম থাকে। ম্যাক্রোফেজ থাকে হচ্ছে মাত্র 4%, নিউট্রোফিল থেকে অনেক বেশি, 60 থেকে 70%। ব্যাসে আসো, ম্যাক্রোফেজ সাইজে বড়, 60 থেকে 80 মাইক্রোমিটার, আর নিউট্রোফিল বেচারা অনেক ছোট, ব্যাস কত? 12 থেকে 15 মাইক্রোমিটার। আচ্ছা ম্যাক্রোফেজ যেহেতু আকারে অনেক বড় তার মানে সে বেশি ব্যাকটেরিয়া ধ্বংস করে। কয়টা ব্যাকটেরিয়া ধ্বংস করবে? 100টা। আর নিউট্রোফিল যেহেতু আকারে ছোট তাহলে সে কম কম ব্যাকটেরিয়া ধ্বংস করবে। কয়টা ব্যাকটেরিয়া ধ্বংস করবে? 3 থেকে 20টা। ঠিক আছে, ম্যাক্রোফেজের কাজ কি? সাইটোকাইন ক্ষরণ করা। আর নিউট্রোফিলের কি পড়ছি আমরা? যে নিউট্রোফিলের নিউক্লিয়াস 2 থেকে 5 খণ্ড বিশিষ্ট। ঠিক আছে, তাহলে এই পার্থক্যটা সবাই পারবা? তাহলে 30 সেকেন্ড টাইম দিলাম, এই পার্থক্যটা একদম সুন্দর করে একবার দেখে ফেলো আমি যেভাবে বলছি। ম্যাক্রোফেজ 4%, নিউট্রোফিল 60 থেকে 70%। ম্যাক্রোফেজের ব্যাস 60 থেকে 80, নিউট্রোফিলের 12 থেকে 15। ম্যাক্রোফেজ 100টা ব্যাকটেরিয়া খায়, নিউট্রোফিল 3 থেকে 20টা খায়। ম্যাক্রোফেজ সাইটোকাইন ক্ষরণ করে, আর নিউট্রোফিলের নিউক্লিয়াস 2 থেকে 5 খণ্ড বিশিষ্ট। ওকে, আচ্ছা এবার আসি ফ্যাগোসাইটোসিস। ঠিক আছে, দেখো এখান থেকে সব আমাদের লাগবে না, নিশ্চয়ই পরীক্ষায় আসবে না যে ফ্যাগোসাইটোসিসের ধাপ সমূহ চিত্র সহ বর্ণনা করো, আসবে? আসবে না। তাহলে যা আসবে যেটুক লাগবে আমি বলে দিচ্ছি, তোমরা খালি কানটা খোলা রেখে কানের ময়লা পরিষ্কার করে আপুর কথা শোনো, তাইলেই হবে। ওকে, আচ্ছা ফ্যাগোসাইটোসিস কি আমরা সবাই জানি। আচ্ছা ফ্যাগোসাইটোসিস কে করে এটাও আমরা জানি, নিউট্রোফিল করে আর ম্যাক্রোফেজ করে। আচ্ছা দেখো তো ফ্যাগোসাইটোসিস বাংলায় লিখতে কয়টা বর্ণ লাগে? গুনো তো সবাই, এখানে কয়টা বর্ণ আছে? আসো আমরা একসাথে গুনি। 1 2 3 4 5 6 7। তাহলে খেয়াল করো ফ্যাগোসাইটোসিসের ধাপও কয়টা? 7টা। ঠিক আছে, যদি পরীক্ষা হলে ভুলে যাও এবং গুনে গুনে দাঁড়াই দিবা। তাহলে ফ্যাগোসাইটোসিসের কয়টা ধাপ? 7টা ধাপ। ওকে, আচ্ছা কি হয় খালি আমি যা বলবো তাই শুনবা। প্রথমে হচ্ছে ম্যাক্রোসাইটের সক্রিয় হওয়া। মনে করো এই যে আমাদের রক্তনালী, এর ভিতর নিউট্রোফিল আছে, মনোসাইট আছে। ওকে, ধরো বাইরের একটা কোষে কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া আক্রমণ করছে। আচ্ছা তখন কি হবে? এই যে আমাদের বেচারা কোষ, সেই কোষ করবে কি? সাহায্য চাবে। আচ্ছা কোষ কিভাবে সাহায্য চায়? এই কোষ করবে কি? বিভিন্ন রাসায়নিক পদার্থ ক্ষরণ করবে। তো যখনই নিউট্রোফিল আর ম্যাক্রোফেজ বুঝবে যে আচ্ছা ঠিক আছে ওইখান থেকে রাসায়নিক পদার্থ ক্ষরিত হচ্ছে, তার মানে নিশ্চয়ই ওখানে জীবাণুর আক্রমণ হয়েছে, তখন কি হবে?
এই নিউট্রোফিল আর ম্যাক্রোফেজ বের হয়ে আসবে, বের হয়ে কি করবে, যেখান থেকে রাসায়নিক পদার্থ আসছে সেই দিকে জড়ো হওয়া শুরু করবে। তাহলে খেয়াল করো, এই যে নিউট্রোফিল আর ম্যাক্রোফেজ রাসায়নিক পদার্থের দিকে জড়ো হওয়া শুরু করলো, এই প্রক্রিয়াটাকে আমরা বলি কেমোট্যাক্সিস। আমরা এখান থেকে জাস্ট এইটুকু জানবো, ট্যাক্সিস মানে হচ্ছে চলন, আর কেমো নামটা আসছে কেমিক্যাল থেকে, কেমিক্যাল মানে কি রাসায়নিক। তাহলে রাসায়নিক পদার্থের দিকে নিউট্রোফিল আর ম্যাক্রোফেজের যে চলন সেটাকে আমরা কি বলবো, কেমোট্যাক্সিস। ওকে, আচ্ছা, তাহলে ম্যাক্রোফেজ আর নিউট্রোফিল করলো কি, ব্যাকটেরিয়া বা ভাইরাসের কাছে গেল, যে করবে কি তাকে খেয়ে ফেলবে। তাহলে সেকেন্ড পয়েন্টটা কি, অণুজীব ভক্ষণ। তাহলে খেয়াল করো, এই একটা অণুজীবকে খাইতে কতক্ষণ সময় লাগে, 0.01 সেকেন্ড। পরীক্ষার হলে আপু অ্যান্ড ভাইয়ারা দাগানোর সময় তাকায় দেখবা যে দশমিকের পর শূন্য আছে কিনা, আমরা তাড়াহুড়োয় দাগায় ফেলি। কিন্তু খেয়াল করো, অণুজীব ভক্ষণ করতে কতক্ষণ সময় লাগে, 0.01 সেকেন্ড, 0.01 সেকেন্ড। ওকে, আচ্ছা কি হয় দেখো, ধরো এই যে তোমার ব্যাকটেরিয়া, এই যে আমাদের ম্যাক্রোফেজ ব্যাকটেরিয়াকে ঘিরে ফেললো, এরপর কি হবে, এটা তার ক্ষণপথ, এটা তার ক্ষণপথ, এই দুইটা ক্ষণপথ একটা আরেকটার দিকে অগ্রসর হবে, অগ্রসর হয়ে দুইটা ক্ষণপথ একটা আরেকটার সাথে মিলে গেল। তাহলে খেয়াল করো, মিলে গেলে ভিতরে একটা গহ্বর তৈরি হয়ে গেল না। তাহলে এই যে গহ্বরটা তৈরি হলো, এই গহ্বরটাকে আমরা বলি ফ্যাগোজোম। একে আমরা কি বলি, ফ্যাগোজোম। তাহলে 3 নম্বর পয়েন্টটা খেয়াল করো, ফ্যাগোজোম সৃষ্টি। ওকে, তাহলে যে থলিটা তৈরি হয় সেই থলিটার নাম কি, ফ্যাগোজোম। আচ্ছা, এরপরে খেয়াল করো, এই ফ্যাগোজোমের সাথে যুক্ত হবে লাইসোজোম। কে যুক্ত হয়, লাইসোজোম। তাহলে ফ্যাগোজোম আর লাইসোজোম একত্রে বলা হয় ফ্যাগোলাইসোজোম। ঠিক আছে, আচ্ছা, এই লাইসোজোম থেকে কি হবে, বিভিন্ন এনজাইম ফ্যাগোজোমের ভিতরে প্রবেশ করবে। এই এনজাইম গুলা করবে কি, এই ব্যাকটেরিয়াটাকে মেরে ফেলবে। তাহলে 5 নম্বর পয়েন্টটা কি, ব্যাকটেরিয়ার অন্তঃকোষীয় মারণ ও পচন, পাচন। ওকে, তাহলে খেয়াল করো, এখান থেকে জাস্ট আমাদের এইটুকু জিনিসই লাগবে। আমি শুরু থেকে আসি, ফ্যাগোসাইটোসিস কে করে, নিউট্রোফিল আর ম্যাক্রোফেজ। ফ্যাগোসাইটোসিসের কয়টা ধাপ, 7টা ধাপ। আচ্ছা, রাসায়নিক পদার্থের দিকে ম্যাক্রোসাইটের যে চলন তাকে আমরা কি বলি, কেমোট্যাক্সিস। একটা অণুজীব ভক্ষণ করতে ম্যাক্রোফেজের কতক্ষণ সময় লাগবে, 0.01 সেকেন্ড। আচ্ছা, এই যে অণুজীবকে ঘিরে যে গহ্বরটা তৈরি হয় সেই গহ্বরটার নাম কি, ফ্যাগোজোম। ফ্যাগোজোমের সঙ্গে কে যুক্ত হবে, লাইসোজোম। এদেরকে একত্রে কি বলে, ফ্যাগোলাইসোজোম। ক্লিয়ার, পারবেন আপনারা? হুম, তাহলে 30 সেকেন্ড সময় দিলাম, 30 সেকেন্ড পরও আমরা একটা ছোট্ট পরীক্ষা দিব, ছোট্ট পরীক্ষা। ঠিক আছে, কি লক্ষ্যে বাচ্চা কাচ্চা তোমরা, হ্যাঁ। জাস্ট আমি যেগুলো বলছি ওইগুলো একবার চোখ বুলাও, ঠিক আছে। শোনো, আমি যেটুক পড়াচ্ছি ওইটুক যদি তুমি এখানেই মুখস্থ করে ফেলো, তাহলে তুমি বাসায় অনেক টাইম পাবা বাকি জিনিসগুলো খুঁটায় খুঁটায় পড়াটাকে গুছায় ফেলার, বুঝছো। ওকে, তাহলে আমরা পরীক্ষাটা দিয়ে ফেলি। হ্যাঁ, 1 2 3 4 5, 5টা কোশ্চেন, খুবই সোজা কোশ্চেন, তোমাদের পারা উচিত। হয়ে গেলে বলো আপু, পরীক্ষা শেষ। ভেরি গুড, গুড গুড গুড। দেখছো, শিখা, অ্যানি, শারিয়ার, রিয়া, গুড। আচ্ছা, আসো, আমরা এতক্ষণ যা যা পড়ছি সবই ইম্পর্টেন্ট, কিন্তু এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। তাহলে সবাই জোর একটা শ্বাস নাও, ব্রেনে প্রচুর অক্সিজেন পাঠাও, তারপর আমরা এই জিনিসটা পড়বো। আচ্ছা,
কি বলছে? সহজাত ও অর্জিত অনাক্রমতা। ওকে, দেখো সহজাত মানে আমরা আগে থেকে জানি প্রথম আর দ্বিতীয় স্তর, আর অর্জিত মানে হচ্ছে তৃতীয় স্তর। ওকে, তাহলে আমরা এখন তৃতীয় স্তর নিয়ে একটু পড়াশোনা করবো। আমরা দেখো প্রথম স্তর দ্বিতীয় স্তর নিয়ে পড়ে আসছি, এখন আমাদের কাজ হচ্ছে তৃতীয় স্তর নিয়ে পড়াশোনা করা। তাহলে আমরা পড়বো অর্জিত অনাক্রম্যতা। খেয়াল করে দেখো, তৃতীয় স্তর মানে আমি দুইটা জিনিস বলছিলাম, অ্যান্টিবডি আর সাইটোটক্সিক টিকোষ। তো আমরা এইটা পড়ার সুবিধার্থে অ্যান্টিবডিকেই ধরে নিই। ওকে, এখন খেয়াল করো, অর্জিত অনাক্রম্যতা মানে আমরা ধরে নিব তৃতীয় স্তর বা অ্যান্টিবডি। ঠিক আছে, এখন দেখো অর্জিত অনাক্রম্যতাকে দুই ভাগে ভাগ করছে, একটা হচ্ছে সক্রিয় আর একটা হচ্ছে অক্রিয়। ওকে, আচ্ছা, সক্রিয় মানে কি? যদি অ্যান্টিবডি তোমার নিজের শরীরে তৈরি হয় সেটা হচ্ছে সক্রিয়। আর অক্রিয় মানে কি? অ্যান্টিবডি তোমার শরীরে তৈরি হয় নাই, তুমি অন্য কারো কাছ থেকে পাইছো, তাহলে সেটা হচ্ছে অক্রিয়। অন্যের থেকে পাইলে অক্রিয়, আর নিজের শরীরে তৈরি হইলে সক্রিয়। ঠিক আছে, ওকে। আচ্ছা, এখন দেখো এরপর কিভাবে ভাগ করছে, প্রাকৃতিক আর কৃত্রিম। যদি এই অ্যান্টিবডি, আচ্ছা আজান দিতেছে, হ্যাঁ আমি 2টা মিনিট একটু ব্রেক দিই, আজানের পর আবার শুরু করি। ওকে, আজানটা শেষ হোক। আয়েশা, হুমায়রা, আজান শুনো। পাভেল ভাইয়াকে আমি চিনি না। পড়ো পড়ো পড়ো, আজান শোনো, আর ভালো হয়ে যাও।
ওকে, আসো আমরা পড়াশোনায় ফেরত যাই, ঠিক আছে? পোলাপাইন, ভালো হ ভালো হ। আচ্ছা, দেখো, তাহলে আমরা কি বললাম যে অর্জিত অনক্রমতা দুই প্রকার, একটা হচ্ছে সক্রিয় আর একটা হচ্ছে অক্রিয়। সক্রিয় মানে কি, অ্যান্টিবডি তোমার নিজের শরীরেই তৈরি হবে। যদি সেটা প্রাকৃতিকভাবে তৈরি হয় তাহলে প্রাকৃতিক সক্রিয়, আর যদি কৃত্রিমভাবে তৈরি হয় কৃত্রিম সক্রিয়। আচ্ছা, অ্যান্টিবডি তুমি যদি অন্যের কাছ থেকে প্রাকৃতিকভাবে পাও প্রাকৃতিক অক্রিয়, আর যদি কৃত্রিমভাবে পাও কৃত্রিম অক্রিয়। ওকে, তাহলে দেখো চারটা উদাহরণ দেওয়া আছে, আমরা প্রথমে একটু বুঝি, তারপর আমরা কিভাবে অ্যান্সার করব সেটা দেখব। ওকে, মনে করো কার নাম নিয়ে বলবো, ধরো এই যে আমাদের সিয়াম, ঠিক আছে? ধরো সিয়ামের বান্ধবী, খুব ক্লোজ বান্ধবী, সে হচ্ছে খোদা না করো করোনায় আক্রান্ত হয়েছে, আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি। এখন সবাই সিয়ামকে মানা করতেছে, না তুমি দেখতে যাও না যাও না, কিন্তু সিয়াম তো জানে যে তার সাথে জীবন মরণের একটা সম্পর্ক, যে বাঁচবো একসাথে মরবো একসাথে, তাহলে সে কিভাবে দেখতে না যায়? তো সিয়াম করলো কি, হাসপাতালে দেখতে চলে গেল তার বান্ধবীকে। আচ্ছা, এখন দেখো এরপরে কি হলো, এই তার বান্ধবীর থেকে করোনা সিয়ামের শরীরে ঢুকলো। আচ্ছা, এরপরে কি হলো, সিয়ামের ভিতরে সেই করোনার এগেনস্টে কি তৈরি হলো, অ্যান্টিবডি তৈরি হলো। তাহলে এখন খেয়াল করো, এই যে অ্যান্টিবডি, এটা কি সিয়ামের শরীরের ভিতরে তৈরি হয়েছে না? তাহলে সক্রিয় না অক্রিয়? অবশ্যই সক্রিয়। আর এটা কি প্রাকৃতিক ভাবেই তৈরি হয়েছে না? তাহলে কি হবে, এটা প্রাকৃতিক সক্রিয়। আচ্ছা, এরপর খেয়াল করো, এখন মনে করো এটা দেখে আমাদের মোমেন মুন্সি ভাই ভয় পেয়ে গেছে যে আই হায় করোনা হচ্ছে সব দিকে, তাহলে এক কাজ করি আমি করোনার ভ্যাকসিন নিয়ে ফেলি। তাহলে মোমেন মুন্সি ভাই কি করলো, করোনার ভ্যাকসিন নিল। দেখো সে কিন্তু অ্যান্টিবডি নেয় নাই, কি নিছে, ভ্যাকসিন নিছে। নেওয়ার পর কি হয়েছে, এই মুন্সি ভাইয়ের শরীরে করোনার অ্যান্টিবডি তৈরি হলো। তাহলে খেয়াল করে দেখো, অ্যান্টিবডি কিন্তু মুন্সি ভাইয়ের শরীরের ভিতরেই তৈরি হয়েছে, কিন্তু এটা কি প্রাকৃতিকভাবে তৈরি হয়েছে? না, সে করছে কি, ভ্যাকসিন নিছে তারপরে তৈরি হয়েছে, তাহলে কৃত্রিম ভাবে। তাহলে এই যে ভ্যাকসিনের মাধ্যমে অ্যান্টিবডি তৈরি হলো, এটা কি হবে, কৃত্রিম সক্রিয়। ঠিক আছে? আচ্ছা, এরপরে খেয়াল করো অক্রিয়। অক্রিয় মানে কি, আমরা অন্য কারো কাছ থেকে অ্যান্টিবডি পাবো। ওকে, খেয়াল করো, এখন একটা বাচ্চা মায়ের দুধ পান করে, তাহলে সেই মায়ের দুধে অ্যান্টিবডি আছে, অ্যান্টিবডি কি হলো, বাচ্চার শরীরে চলে আসলো। এখন খেয়াল করো, বাচ্চার শরীরে যে অ্যান্টিবডি আসছে, এটা কি বাচ্চার শরীরে তৈরি হয়েছে? হয় নাই, বাচ্চা মায়ের কাছ থেকে পাইছে। তাহলে দেখো এটা সক্রিয় না অক্রিয়? অবশ্যই অক্রিয়। আর যেহেতু মায়ের কাছ থেকে সে প্রাকৃতিক ভাবে পাইছে, তাহলে সেটা কি হবে, প্রাকৃতিক অক্রিয়। ওকে, আচ্ছা, এবার আসো লাস্টেরটা। মনে করো আমাদের মোমেন মুন্সি ভাই করোনায় আক্রান্ত হয়েছিল, তার শরীরে করোনার অ্যান্টিবডি আছে, সে এখন সুস্থ। এখন অন্য আরেকজন করোনায় আক্রান্ত হয়েছে, কিন্তু তার শরীরে করোনার অ্যান্টিবডি তৈরি হচ্ছে না। আমরা কি করলাম, এই মুন্সি ভাইয়ের কাছ থেকে অ্যান্টিবডি নিয়ে এই যে ব্যক্তি এখন আক্রান্ত আছে সেই ব্যক্তির শরীরে অ্যান্টিবডি দিয়ে দিলাম। এখন খেয়াল করে দেখো, এই যে আক্রান্ত ব্যক্তির শরীরে যে অ্যান্টিবডি দিলাম, এই অ্যান্টিবডি কি আক্রান্ত ব্যক্তির শরীরে তৈরি হয়েছে? না। তাহলে সক্রিয় না অক্রিয়? অক্রিয়। আর যেহেতু এটা কৃত্রিম ভাবে পাঠাইছি আমরা এই অ্যান্টিবডি, তাহলে কি হবে, এটা কৃত্রিম অক্রিয়। ঠিক আছে? তাহলে এই চারটা উদাহরণ কি তোমরা বুঝতে পারছো? বুঝতে পারলে বলো ইয়েস, তারপর আমি তোমাদের কিভাবে অ্যান্সার করতে হবে সেই টেকনিকটা শিখাই দিব। আচ্ছা, তাহলে খেয়াল করে দেখো, এখন পরীক্ষায় যদি আসে যে এইটা কোন ধরনের অর্জিত অনাক্রমতা, প্রাকৃতিক সক্রিয়, প্রাকৃতিক অক্রিয়, কৃত্রিম সক্রিয়, কৃত্রিম অক্রিয়, প্রথম কথা অপশন দেখে তোমাদের মাথা ঘুরে যাবে। সেকেন্ড কথা, তোমরা তখন বসে ভাববা যে আচ্ছা নিজের শরীরে তৈরি হয়েছে না অন্যের শরীরে, প্রাকৃতিক ভাবে পাইলো না কৃত্রিম ভাবে, এই চিন্তা করতে করতে যাবে 2 মিনিট, তারপর 3 নম্বর মিনিটে ভুল একটা দাগাই দিয়ে চলে আসবা। এখন আমাদের তো এত সময় নাই, তাই না? তাহলে আমরা কি করব, যাতে একদম ফটাফট 10 সেকেন্ডে দাগাই ফেলতে পারি, এই জন্য আমরা একটু টেকনিক অ্যাপ্লাই করব। যেমন খেয়াল করো, প্রাকৃতিক সক্রিয়, এই প্রাকৃতিক সক্রিয়কে আমরা শর্টকাটে ডাকবো প্রাস। ঠিক আছে? এখন প্রাস মানেই মনে রাখবা হাসপাতাল বা ক্লিনিকের সংক্রমণ। প্রাস মানেই হচ্ছে হাস। তাহলে যদি পরীক্ষায় আসে হাসপাতালে বা ক্লিনিকের সংক্রমণ কোন ধরনের প্রতিরক্ষা, অ্যান্সার কি হবে, প্রাস, প্রাকৃতিক সক্রিয়। ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো প্রাকৃতিক সক্রিয় এর শর্টকাট ফর্ম কি, প্রাস। তাহলে কৃত্রিম সক্রিয় এর শর্টকাট ফর্ম কি হবে,
ক্রিস। যেসব শয়তান মস্তিষ্ক ক্রাশ ভাবছিলাম, ঠিক হয়ে যাও। তাহলে দেখো, কৃত্রিম সক্রিয় শর্টকাট নাম কি হবে? ক্রিস। ক্রিস 3 মুভিটা নিশ্চয়ই সবাই দেখছো। ক্রিসের কাজই কি ছিল? ভ্যাকসিন বানানো। তাহলে মনে রাখবা, ক্রিস মানেই হচ্ছে ভ্যাকসিন। তাহলে যদি পরীক্ষায় আসে যে ভ্যাকসিনের মাধ্যমে অনাক্রম্যতা, কোন ধরনের অনাক্রম্যতা? অ্যান্সার কি হবে? ক্রিস, কৃত্রিম সক্রিয়। ওকে, আচ্ছা। তাহলে সক্রিয় আমরা পারবো, বাকি থাকলো কে? অক্রিয়। দেখো, অক্রিয় মানে কি? আমরা অ্যান্টিবডি অন্য কারো কাছ থেকে পাবো। এখন মনে রাখবা, এই অন্য কেউ হইতে পারে দুইজন, এক হচ্ছে তোমার মা, কিংবা মা বাদে অন্য কেউ। এখন তোমরা এখন তোমার নিষ্পাপ মস্তিষ্ক কি বলে? প্রাকৃতিক কে হবে, মা নাকি অন্য কেউ? অবশ্যই মা। তার মানে মায়ের কাছ থেকে শিশু যে অ্যান্টিবডি পাবে, এটা কোন ধরনের প্রতিরক্ষা? প্রাকৃতিক, অক্রিয়। আর মা বাদে অন্য কোনো ব্যক্তি, ধরো রোগ থেকে সেরে ওঠা ব্যক্তি, এমন কোনো ব্যক্তির কাছ থেকে যদি অ্যান্টিবডি পায়, সেটা কি হবে? কৃত্রিম, অক্রিয়। ওকে, তাহলে এবার অ্যান্সার করতে পারবা। দেখো, এখন কিন্তু অ্যান্সার করতে মাত্র 10 সেকেন্ড লাগবে। পরীক্ষায় আসলো হাসপাতাল বা ক্লিনিকের সংক্রমণ কোন ধরনের প্রতিরক্ষা? কিচ্ছু চিন্তা করবে না, হাসপাতাল প্রাস, প্রাকৃতিক সক্রিয়, শেষ। ডিপিটি ভ্যাকসিনের মাধ্যমে প্রতিরক্ষা কোন ধরনের প্রতিরক্ষা? ভ্যাকসিন, তাহলে ক্রিস, কৃত্রিম সক্রিয়। আচ্ছা, মায়ের কাছ থেকে শিশুর অ্যান্টিবডি লাভ কোন ধরনের প্রতিরক্ষা? আচ্ছা, মার কাছ থেকে পাইছে, তাহলে প্রাকৃতিক, অক্রিয়। মা বাদে অন্য কারো কাছ থেকে পাইলে কৃত্রিম, অক্রিয়। ওকে, তাহলে পারা যাবে। তাহলে এই 4টা উদাহরণ যদি পরীক্ষায় আসে, আপনারা কি অ্যান্সার করতে পারবেন? আমাকে একটু বলেন। শুনো, কৃত্রিম সক্রিয় শর্টকাট ফর্ম হচ্ছে ক্রিস। ক্রিস মানেই মনে রাখবা ভ্যাকসিন। যদি আসে ভ্যাকসিনের মাধ্যমে প্রতিরক্ষা, অ্যান্সার কি হবে? ক্রিস, কৃত্রিম সক্রিয়। ওকে, আচ্ছা। তাহলে আমি পরের স্লাইডে যাই। দেখো, অর্জিত প্রতিরক্ষার ধাপসমূহ। এটা দেখে যত বিচ্ছিরি লাগতেছে, এটা কিন্তু এত বিচ্ছিরি না, খুবই সুন্দর একটা জিনিস। একদম মনোযোগ দিয়ে শুনো, সবাই পারবা। দেখো, ধরো কোনো একটা এন্টিজেন, যে জীবাণু, সেটাকে আমরা বলি হচ্ছে এন্টিজেন। ওকে, তো কোনো এন্টিজেন যখন আমাদের শরীরে ঢুকে, সবার আগে কি হবে? ম্যাক্রোফেজ যে সেই জীবাণুটাকে খেয়ে ফেলে, অর্থাৎ ফ্যাগোসাইটোসিস। কে করতেছে? ম্যাক্রোফেজ। আচ্ছা, এখন ম্যাক্রোফেজ যখন জীবাণুটাকে খাইলো, খাওয়ার পর সে দেখবে, আচ্ছা আমি তো 1-2টাকে খাইলাম, কিন্তু এইরকম তো হাজার হাজার ব্যাকটেরিয়া আমার শরীরে ঘুরতেছে, তো এতগুলাকে তো আমি ধ্বংস করতে পারবো না, এখন তো আমার হেল্প লাগবে। তখন সে হেল্প চাওয়ার জন্য কার কাছে যায়? যার নামে হেল্প আছে, হেল্পার টি সেল। হেল্পার টি সেলকে যে বলে যে স্যার স্যার আমাকে একটু হেল্প করেন, আমার শরীরে অনেক জীবাণু ঢুকছে। তখন হেল্পার টি সেল বলবে, আচ্ছা জীবাণু তো ঢুকছে, কিন্তু সে দেখতে কিরকম? তখন ম্যাক্রোফেজ করবে কি, তার ভিতরে যে এন্টিজেনটা আছে, সেই এন্টিজেনটাকে হেল্পার টি সেলের কাছে পাঠাবে, যে দেখেন এইরকম হচ্ছে জীবাণু, এইরকম জীবাণু দিয়ে আমার শরীর ভরে গেছে, এরকম জীবাণুকে ধ্বংস করতে হবে। এখন খেয়াল করো, এই হেল্পার টি সেলের কাছে এন্টিজেনকে কে উপস্থাপন করলো? ম্যাক্রোফেজ। এই কারণে ম্যাক্রোফেজকে বলা হয় এন্টিজেন উপস্থাপক কোষ, বা এন্টিজেন প্রেজেন্টিং সেল, বা এপিসি। ওকে, দেখো তোমাদের বইয়ে দেওয়া আছে এটা, অর্জিত প্রতিরক্ষার ধাপসমূহের 3 নাম্বার পয়েন্টের 3 নাম্বার লাইনে। ওকে, আমি একদম বলে দিচ্ছি, এটা কিন্তু পরীক্ষায় আসে যে একটা গুরুত্বপূর্ণ এন্টিজেন উপস্থাপক কোষ কোনটা? অ্যান্সার কি হবে? ম্যাক্রোফেজ। বোঝা গেছে? আচ্ছা, এখন খেয়াল করো, হেল্পার টি সেল দেখলো যে এটাই হচ্ছে শত্রু, তখন হেল্পার টি সেল করবে কি? সে বলবে যে সে অ্যাক্টিভেট হয়ে গেল, কার্যকর হয়ে গেল শত্রুকে দেখার পর। দেখার পর সে করবে কি? সে বলবে আমার কাছে 2 ধরনের সৈনিক আছে, ধরো পুলিশ আর বিডিআর। তো সে বলবে আমার কাছে 2 ধরনের সৈনিক আছে, আমি তাদেরকে এখনই জাগাচ্ছি। তো সেই 2 ধরনের সৈনিককে, একটা হচ্ছে বি কোষ আর একটা হচ্ছে সাইটোটক্সিক টি কোষ। ওকে, আচ্ছা, তাহলে খেয়াল করো, হেল্পার টি সেল কি করবে? যে আমার কাছে 2 ধরনের সৈনিক আছে, আমি তাদেরকে ডাকতেছি, একটা হচ্ছে আমাদের বি কোষ আর একটা হচ্ছে সাইটোটক্সিক টি কোষ।
তাহলে এই বি কোষ থেকে কি হবে, প্লাজমা কোষ তৈরি হবে, সাথে কিছু স্মৃতিকোষ তৈরি হয়ে থাকবে জীবাণুটাকে চিনে রাখার জন্য। আর সেই প্লাজমা কোষ থেকে তৈরি হবে আলটিমেটলি অ্যান্টিবডি। আর এখানেও অনভিজ্ঞ সাইটোটক্সিক টি কোষটা অ্যাক্টিভেট হয়ে কি তৈরি করবে, কার্যকর বা অ্যাক্টিভেট সাইটোটক্সিক টি কোষ। তাহলে খেয়াল করে দেখো, আমি আরেকবার বলতেছি যে যখনই আমাদের শরীরে কোনো অ্যান্টিজেন ঢুকে সবার আগে কি হবে, ম্যাক্রোফেজ দিয়ে সেই অ্যান্টিজেনটাকে খেয়ে ফেলবে, অর্থাৎ ফ্যাগোসাইটোসিস। এরপরে ম্যাক্রোফেজটা কি করবে, অ্যান্টিজেনটাকে নিয়ে যাবে হেল্পার টি সেলের কাছে। ঠিক আছে, তাহলে অ্যান্টিজেনকে হেল্পার টি সেলের কাছে কে উপস্থাপন করলো, ম্যাক্রোফেজ। এই জন্য ম্যাক্রোফেজকে বলা হয় অ্যান্টিজেন উপস্থাপক কোষ বা অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল বা এপিসি। ওকে, এরপর হেল্পার টি সেল করবে কি, তার দুইটা যে সৈনিক আছে, দুই ধরনের সৈনিক, সেই দুই ধরনের সৈনিককে ডাক দিবে। একটা হচ্ছে বি কোষ আর একটা হচ্ছে সাইটোটক্সিক টি কোষ। তাহলে বি কোষ থেকে আলটিমেটলি তৈরি হবে কি, অ্যান্টিবডি। তাহলে খেয়াল করো, আমাদের শরীরের জীবাণু কয়ভাবে ধ্বংস হতে পারে, আসলে দুইভাবে। একটা হচ্ছে অ্যান্টিবডির মাধ্যমে আর একটা হচ্ছে সাইটোটক্সিক টি কোষের মাধ্যমে। যদি অ্যান্টিবডির মাধ্যমে ধ্বংস হয় তাকে আমরা বলবো অ্যান্টিবডি নির্ভর সারা। ঠিক আছে, আর যদি সাইটোটক্সিক টি কোষের মাধ্যমে ধ্বংস হয় তাকে আমরা বলবো কোষ নির্ভর সারা, সাইটোটক্সিক টি কোষ। তাহলে কোষ নির্ভর সারা। তো একবার খুব কঠিন কোশ্চেন আসছিল, সেই কোশ্চেনে আসছিল যে কোষ নির্ভর সারায় কোন কোষের মাধ্যমে জীবাণু ধ্বংস হয়। অ্যান্সার কি হবে, সাইটোটক্সিক টি কোষ। দেখছো কত ইজি, পারা যাবে। ও আচ্ছা, এরা অনভিজ্ঞ কেন, কারণ এরা তো এখনো জীবাণুর বিরুদ্ধে কোনো কাজ করে নাই, তারা ঘুমায় আছে। তো যখনই জীবাণু আসবে হেল্পার টি কোষ এদের জাগাবে, তখনই তারা আসলে কার্যকর হবে। ওকে, বোঝা গেছে? তাহলে পারা যাবে এটা। তাহলে এখান থেকে আমরা কি জানবো, যে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল হিসেবে কে কাজ করে, অ্যান্সার কি হবে, ম্যাক্রোফেজ। ঠিক আছে, আচ্ছা। আর অ্যান্টিবডি নির্ভর সারাই কিসের মাধ্যমে জীবাণু ধ্বংস হয়, অ্যান্টিবডির মাধ্যমে। আর কোষ নির্ভর সারাই কিসের মাধ্যমে, সাইটোটক্সিক টি কোষের মাধ্যমে। ওকে, আচ্ছা। এরপরে খেয়াল করো, এখন তোমার মাথায় কোশ্চেন আসতেছে না যে আপু অ্যান্টিবডি আর সাইটোটক্সিক টি কোষ দুইটার মাধ্যমে তো জীবাণু ধ্বংস হয়, তাহলে কখন কে কাজ করবে, দুইজন কি একসাথে কাজ করবে নাকি দুইজন আলাদা আলাদা কাজ করবে, তাই না? দেখো, মনে রাখবা, যে জীবাণু কোষের বাইরে আছে, এখনো কোষে ঢুকে নাই, সেই কোষ বহিস্থ জীবাণুকে ধ্বংস করবে অ্যান্টিবডি। দেখো অ্যান্টিবডিতে ব আছে, তাহলে কোষের বাইরের জীবাণুকে কে ধ্বংস করবে, অ্যান্টিবডি। আচ্ছা, এরপরে খেয়াল করো, আর মনে করো যে কোষের ভিতরে জীবাণু ঢুকে গেছে, সেই ধরনের জীবাণুকে কে মারবে, সাইটোটক্সিক টি কোষ, অর্থাৎ অন্তঃকোষীয় জীবাণুকে মারবে সাইটোটক্সিক টি কোষ। আর কোষের বাইরের জীবাণুকে কে মারবে, অ্যান্টিবডি। ঠিক আছে, পারবা সবাই? তাহলে আমি পরের স্লাইডে যাই। হ্যাঁ দেখো, বি সেল টি সেল দুইটা জায়গায় স্মৃতিকোষ তৈরি হয়ে থাকে। আচ্ছা, এরপরে আসো সহজাত আর অর্জিত প্রতিরক্ষার পার্থক্য। সহজাত মানে কি, প্রথম আর দ্বিতীয় স্তর, অর্জিত মানে কি, তৃতীয় স্তর। এই পার্থক্য আমার পড়ানোর কিছুই নেই, এটা তোমরা কমন সেন্স যদি থাকে অ্যাপ্লাই করলেই পারবা। দেখো, সহজাত প্রতিরক্ষা মানে কি, প্রথম আর দ্বিতীয় স্তর। প্রথম আর দ্বিতীয় স্তরে কি আছে, ত্বক আছে, আমরা জানি, আরো অনেক কিছু আছে। তাহলে আমরা একটু তুলনা করে পড়ি। দেখো, সহজাত, তাহলে এটা কি আজীবন থাকে, সবসময় উপস্থিত থাকে। এই সহজাত প্রতিরক্ষা স্তর থাকার জন্য পূর্বে আক্রান্তের প্রয়োজন হয় না। এরকম কি হয় যে মশা কামড় দিলে ত্বক তৈরি হবে, এর আগে ত্বক তৈরি হবে না, তা কিন্তু না। এই সহজাত প্রতিরক্ষা স্তর সব সময় থাকে। ঠিক আছে, এটা তাৎক্ষণিকভাবে সাড়া দেয়, এখানে কোনো স্মৃতিকোষ তৈরি হয় না, কোনো অ্যালার্জিক প্রতিক্রিয়া হয় না। এর উপাদান কি কি আমরা সব আগে পড়ে আসছি। ঠিক আছে, তাহলে এটা তোমরা এমনিতেই পারবা। তাহলে 30 সেকেন্ড একটু রিভিশন দাও, আমি যা যা পড়াইছি আমরা আরেকটা ছোট্ট পরীক্ষা দিয়ে দিব। আর যার মনে হচ্ছে যে ক্লাস করে লাভ নাই, ক্লাস কেন শেষ হচ্ছে না, ঘুম আসতেছে, সে আরামসে চলে যায় ঘুমাইতে পারো, কাউকে এখানে ধরে রাখা হয় নাই। ওকে, তাহলে আমরা একটা পরীক্ষা দিয়ে ফেলি।
ঠিক আছে, 3টা কোশ্চেন একদম ছোট ছোট, জাস্ট 10 মিনিটে অ্যান্সার দিয়ে ফেলো। হয়ে গেছে? পারবেন? ওকে, তাহলে আমি পরের স্লাইডে যাই। আসলে আমাদের লাস্টের কিছু টপিক খুবই ইম্পর্টেন্ট, পড়ে ফেলি। ভেরি গুড। আচ্ছা, তাহলে খেয়াল করো, প্রতিরক্ষা ব্যবস্থায় অ্যান্টিবডির ভূমিকা। আমরা জানি অ্যান্টিজেনকে মারার জন্য যে অস্ত্র তৈরি হয় সেটাই হচ্ছে অ্যান্টিবডি। ওকে, অ্যান্টিবডি রাসায়নিকভাবে কি এক একটা প্রোটিন অণু। ঠিক আছে, আচ্ছা এরপরে খেয়াল করো, তাহলে মনে রাখবা আমাদের যে লিম্ফোসাইট, এই লিম্ফোসাইট হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে টি লিম্ফোসাইট আর একটা হচ্ছে বি লিম্ফোসাইট। এখন মনে রাখবা এই বি লিম্ফোসাইট থেকে তৈরি হয় প্লাজমা কোষ, আর এই প্লাজমা কোষ থেকেই তৈরি হয় অ্যান্টিবডি। তাহলে খেয়াল করো কি কি অবজেক্টিভ আসতে পারে। লিম্ফোসাইট কয় ধরনের? দুই ধরনের। কি কি? টি লিম্ফোসাইট আর হচ্ছে বি লিম্ফোসাইট। এই বি লিম্ফোসাইট থেকে তৈরি হবে কি কোষ? প্লাজমা কোষ। আর প্লাজমা কোষ থেকে তৈরি হবে অ্যান্টিবডি। তাহলে খেয়াল করে দেখো, অ্যান্টিবডি তৈরি হচ্ছে কোন কোষ থেকে? প্লাজমা কোষ থেকে। প্লাজমা কোষ আসতেছে কোন কোষ থেকে? বি লিম্ফোসাইট থেকে। বি লিম্ফোসাইট আসে কোথা থেকে? লিম্ফোসাইট থেকে। আর লিম্ফোসাইট হচ্ছে এক প্রকার শ্বেত রক্ত কণিকা। তো একবার ভর্তি পরীক্ষায় আসছিল যে নিম্নের কোন শ্বেত রক্ত কণিকা অ্যান্টিবডি তৈরি করে? নিউট্রোফিল, মনোসাইট, বেসোফিল, লিম্ফোসাইট। অ্যান্সার কি হবে? ভেরি গুড, লিম্ফোসাইট। তাহলে পারবা, জাস্ট এভাবে মনে রাখবা, লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট, প্লাজমা কোষ, অ্যান্টিবডি। লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট, প্লাজমা কোষ, অ্যান্টিবডি, শেষ। ওকে, আচ্ছা এবার আসো অ্যান্টিবডির গঠন। খুবই সোজা, 5 সেকেন্ডের পর আমাদের খেয়াল করে দেখো কি বলছে, যে মানুষের দেহে প্রায় 100 মিলিয়ন বা 10 কোটি ধরনের অ্যান্টিবডি উৎপন্ন হতে পারে। ওকে, প্রত্যেকটা অ্যান্টিবডির প্রধান কয়টা অংশ আছে? 4টা অংশ। প্রথমে কি বলছে? ভারী ও হালকা শৃঙ্খল, ডাইসালফাইড বন্ড, স্থায়ী ও পরিবর্তনশীল অঞ্চল, আর হচ্ছে কবজা অঞ্চল। তাহলে খেয়াল করে দেখো, এই যে ভিতরের দিকের লম্বা যে দুইটা বাহু, এই দুইটা হচ্ছে ভারী শৃঙ্খল। তাহলে ভারী শৃঙ্খল থাকে কয়টা? 2টা। আচ্ছা, পাশের যে দুইটা ছোট শৃঙ্খল, এই দুইটা হচ্ছে হালকা শৃঙ্খল। তাহলে হালকা শৃঙ্খল থাকে কয়টা? 2টা। এবার খেয়াল করো, ভারী শৃঙ্খলের আণবিক ওজন কত বলা আছে? 50 থেকে 70 কিলো ডাল্টন। আর হালকা শৃঙ্খলের আণবিক ওজন কত হবে? 23 কিলো ডাল্টন। ওকে, আচ্ছা এবার আসো ডাই সালফাইড বন্ড। অনেকে ডাই শুনে মনে করে 2, কিন্তু মনে রাখবা ডাই সালফাইড বন্ড থাকবে কয়টা? 3টা। এই ভারী আর হালকার মধ্যে একটা, এই ভারী আর হালকার মধ্যে একটা, আর 2টা ভারীর মধ্যে একটা। তাহলে ডাই সালফাইড বন্ড থাকে কয়টা? 3টা। আচ্ছা এবার আসো স্থায়ী ও পরিবর্তনশীল অঞ্চল। অ্যান্টিবডির পুরা নিচের জায়গাটাই হচ্ছে স্থায়ী অঞ্চল। একমাত্র যে জায়গাটা দিয়ে অ্যান্টিবডি অ্যান্টিজেনকে ধরে, অর্থাৎ মাথার এই জায়গাটা, সেটাই হচ্ছে পরিবর্তনশীল অংশ। তাহলে অ্যান্টিবডি যে জায়গা দিয়ে অ্যান্টিজেনকে ধরবে, এটাই হচ্ছে তার পরিবর্তনশীল অঞ্চল। এই অংশটাকে বলা হয় প্যারাটপ। তাহলে অ্যান্টিবডির অ্যান্টিজেন ধরার যে জায়গাটা, সেই জায়গাটার নাম কি? প্যারাটপ। প্যারাটপ কিসের মতো কাজ করে? তালা চাবি। ওকে, অর্থাৎ যদি অ্যান্টিজেন গোল হয়, সেই অ্যান্টিজেনকে ধরার জন্য অ্যান্টিবডির মাথাও গোল হয়ে যাবে। যদি অ্যান্টিজেন 4 কোণা হয়, সেই 4 কোণাকে ধরার জন্য অ্যান্টিবডির মাথাও 4 কোণা হয়ে যাবে। অর্থাৎ যেমন তালা তার তেমন চাবি। ওকে, আচ্ছা আর কবজা অঞ্চল কোনটা? এই যে দেখো, যে জায়গা থেকে ভাত খাইছে, 2 ভাগ হয়ে গেছে, এই জায়গাটাকে বলা হয় কবজা অঞ্চল। ঠিক আছে, এই কবজা অঞ্চলের কাজ কি? নমনীয়তা দান করা। দেখো আমি কিন্তু একটা কথা বারবার বলতেছি যাতে তোমাদের মাথায় সেট হয়ে যায়। ঠিক আছে, আমার উদ্দেশ্য তোমরা এখানেই পড়াটা কমপ্লিট করে ফেলো।
তাহলে খেয়াল করে দেখো, মানুষের দেহে কয় ধরনের অ্যান্টিবডি উৎপন্ন হতে পারে? 100 মিলিয়ন বা 10 কোটি। অ্যান্টিবডি প্রধানত কয়টা অংশ নিয়ে গঠিত? 4টা। প্রথমে কি আছে? ভারী ও হালকা শৃঙ্খল। ভারী শৃঙ্খল কয়টা? 2টা। হালকা শৃঙ্খল কয়টা? 2টা। ভারী শৃঙ্খলের আণবিক ওজন কত? 50 থেকে 70 কিলোডালটন। হালকা শৃঙ্খলের কত? 23 কিলোডালটন। ডাইসালফাইড বন্ড থাকে কয়টা? 3টা। আচ্ছা, পরিবর্তনশীল অংশের নাম কি? প্যারা, টপ। কবজ অঞ্চলের কাজ কি? নমনীয়তা দান করা। ঠিক আছে, পারা যাবে? ওকে, দেখো অ্যান্টিবডির প্রকারভেদ খুবই 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 ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই ছকটা তোমাদের কম্পোনেন্ট বুকে দেওয়া আছে, আমি একটু পড়াই দিলাম। ওকে, খেয়াল করে দেখো, অ্যান্টিবডি হচ্ছে 5 প্রকার। এই 5 প্রকারের নাম আমরা মনে রাখবো গ্যামেট দিয়ে। তাহলে অ্যান্টিবডি কয় প্রকার? 5 প্রকার। কি দিয়ে মনে রাখবো? গ্যামেট, GAMED। তো প্রথমে আসি জি। মনে রাখবা যতটা অ্যান্টিবডি আছে, এই যে 5 প্রকার অ্যান্টিবডির মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে অ্যান্টিবডি জি। ওকে, আর আমরা কি জানি? ছোট মরিচে ঝাল বেশি, তাই না? তাহলে সবচেয়ে বেশি পাওয়া যায় অ্যান্টিবডি জি। কত পার্সেন্ট? 75%। এটা কিন্তু ডিউর ভর্তি পরীক্ষায় আসছে যে আইজিজি কত পার্সেন্ট পাওয়া যায়? 75%। ওকে, আচ্ছা, এখান থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা মনে রাখবা, যে এটাই হচ্ছে একমাত্র অ্যান্টিবডি যেটা ভ্রূণ দেহে পাওয়া যায়। ওকে, এখন তোমরা আমাকে বলো, ভ্রূণ মায়ের সাথে কি দিয়ে কানেক্টেড থাকে? প্লাসেন্টা বা অমরা দিয়ে। তাহলে একমাত্র কোন অ্যান্টিবডি অমরা অতিক্রম করতে পারবে? আইজিজি। আর একটাও কিন্তু অমরা অতিক্রম করতে পারে না। এই কারণে আর কোনো অ্যান্টিবডিকে ভ্রূণ দেহে পাওয়া যায় না। একমাত্র আইজিজি অমরা অতিক্রম করতে পারে, এই কারণে আইজিজি হচ্ছে ভ্রূণ দেহে পাওয়া যায়। ঠিক আছে, পারবা? তাহলে আমরা জি পারবো। এখন আসি আইজিএ। ধরো বাচ্চাটা জন্মগ্রহণ করছে, করার পর সে কি করে? মায়ের দুধ পান করে। আমরা বলছি যে মায়ের দুধে এক প্রকার অ্যান্টিবডি পাওয়া যায়, সেই অ্যান্টিবডি কোনটা? আইজিএ। তাহলে খেয়াল করে দেখো, মায়ের কাছ থেকে কিন্তু আমরা 2 ধরনের অ্যান্টিবডি পাচ্ছি। একটা হচ্ছে আইজিজি, একটা হচ্ছে আইজিএ। আইজিজি পাই জন্মের আগে আর আইজিএ পাই জন্মের পরে। ঠিক আছে, আইজিজি কি করে? অমরা অতিক্রম করতে পারে। আর আইজিএ কোথায় পাওয়া যায়? মায়ের দুধে। ঠিক আছে, আচ্ছা, এবার আসেন আইজিএম। এখান থেকে আমরা একটা জিনিসই মনে রাখবো, সেটা হচ্ছে এই আইজিএম হচ্ছে এবিও ব্লাড গ্রুপের অ্যান্টিবডি। ধরো কারো রক্তের গ্রুপ এ পজিটিভ, তার মানে কি? তার রক্তে এ অ্যান্টিজেন আছে আর বি অ্যান্টিবডি আছে। তাহলে এই যে বি অ্যান্টিবডি আছে, এটা আসলে কোন ধরনের অ্যান্টিবডি? এই 5 প্রকারের মধ্যে সেটা হচ্ছে এম ধরনের অ্যান্টিবডি। তো যদি পরীক্ষায় আসে এবিও ব্লাড গ্রুপের অ্যান্টিবডি কোন ধরনের অ্যান্টিবডি, অ্যান্সার কি হবে? আইজিএম। ওকে, আচ্ছা, এবার আসো আইজিই। খেয়াল করে দেখো, সবচেয়ে কম পাওয়া যায় আইজিই, 0.1%। এই কারণে আইজিই কে বলা হয় দুর্লভ অ্যান্টিবডি। ঠিক আছে, আর কোথায় পাবো আমরা আইজিই কে? আমরা মনে রাখবো বাম দিয়ে বা বোম দিয়ে। দেখো, ব দিয়ে হচ্ছে বিকোষ, ব দিয়ে বেসোফিল, ম দিয়ে মাস্ট কোষ। তাহলে আইজিই আমরা কোথায় পাই? বোমে পাই, অর্থাৎ বিকোষ, বেসোফিল আর মাস্ট কোষ। এখন আমি তোমাদের আগেই বলে আসছি, যেখানেই বেসোফিল আর মাস্ট কোষ পাবা সেখানেই কে চলে আসবে? হিস্টামিন। তাহলে দেখো, আইজিই এর কাজ কি? হিস্টামিন ক্ষরণে উদ্দীপ্ত করা। ঠিক আছে, আচ্ছা, এখন খেয়াল করো, আমরা কি জানি? হিস্টামিনের কাজ হচ্ছে অ্যালার্জিক সারাদান তৈরি করা বা অ্যালার্জি তৈরি করা। এই কারণে কিন্তু কারো অ্যালার্জি হলে কোন ওষুধ খায়? অ্যান্টি হিস্টামিন খায়। ঠিক আছে, তাহলে খেয়াল করে দেখো, দুর্লভ অ্যান্টিবডি কোনটা? আইজিই। কোথায় পাওয়া যায়? বামে পাওয়া যায়, অর্থাৎ বি কোষ, বেসোফিল, মাস্ট কোষ। এর কাজ কি? হিস্টামিন ক্ষরণে উদ্দীপ্ত করা, আর হিস্টামিন মানেই অ্যালার্জিক সারাদানে ভূমিকা রাখা। ওকে, লাস্টে আসো, কি বলছে? আইজিডি। ঠিক আছে, দেখো ডি দেখতে অনেকটা বি এর মতো না? তাহলে ডি এর কাজ কি? বি কোষকে সক্রিয় করা।
ওকে, তাহলে পারা যাবে। তাহলে আমরা কি কি পড়লাম আরেকবার আমি একটু রিপিট করি, তোমরা জাস্ট তোমাদের মাথায় ঢুকাও। সবচেয়ে ছোট অ্যান্টিবডি কোনটা? আইজিজি। সবচেয়ে বেশি পাওয়া যায় কোনটা? আইজিজি। কত পার্সেন্ট? 75%। কোথায় পাই আমরা? ভ্রূণদেহে পাই, অর্থাৎ এটাই একমাত্র অ্যান্টিবডি যেটা অমরা অতিক্রম করতে পারে। ওকে, এবার আসি আইজিএ। এটা কি করে? আমরা মায়ের দুধে পাই। এবার আসো আইজিএম। এটা কোন অ্যান্টিবডি? এবিও ব্লাড গ্রুপের অ্যান্টিবডি। ঠিক আছে, আচ্ছা সবচেয়ে কম পাওয়া যায় কোনটা? আইজিই। এই কারণে আইজিই কে বলা হয় দুর্লভ অ্যান্টিবডি। কোথায় পাই আমরা? বামে পাই, অর্থাৎ বিকোষ, বেসোফিল, মাস্ট কোষ। তাহলে আইজিই এর কাজ কি? হিস্টামিন ক্ষরণে উদ্দীপ্ত করা, আবার বিভিন্ন অ্যালার্জিক সারাদানে ভূমিকা রাখা। ওকে, লাস্টে কি আছে? আইজিডি। ডি দেখতে কার মতো? বির মতো। তাহলে ডি এর কাজ কি? বি কোষকে সক্রিয় করা। ওকে, তাহলে যা যা বলছি আপনাদের মাথায় ঢুকেছে? পারবা সবাই? ওকে, তাহলে আমি পরের স্লাইডে যাই। আসো অ্যান্টিবডি আর অ্যান্টিজেনের পার্থক্য, এটাও তোমরা পারবা, এটা আমার পড়া দেওয়ার কিচ্ছু নাই, এটাও কমন সেন্স খাটাইলে পারা যাবে। অ্যান্টিবডি কি? অ্যান্টিজেনের হাত থেকে আমাদের প্রতিরোধ করতে যেটা তৈরি হয়, বা অ্যান্টিজেনকে মারতে যা তৈরি হয় সেটাই হচ্ছে অ্যান্টিবডি। আর অ্যান্টিজেন কি? সেটা হচ্ছে একটা বহিরাগত বস্তু যেটা আমাদের দেহে অনুপ্রবেশ করে। অ্যান্টিবডি রাসায়নিকভাবে কি আমরা পড়ে আসছি, অ্যান্টিবডি হচ্ছে রাসায়নিকভাবে প্রোটিন। আর অ্যান্টিজেন রাসায়নিকভাবে কি হতে পারে? প্রোটিনও হতে পারে, পলিস্যাকারাইডও হতে পারে, বা গ্লাইকোপ্রোটিনও হতে পারে। ঠিক আছে, আচ্ছা এরপরে খেয়াল করো, অ্যান্টিবডি কোথায় অবস্থান করে? প্লাজমায়। এই কারণে কিন্তু আমরা বলি যে প্লাজমা থেরাপি, আমরা করোনা আক্রান্ত ব্যক্তিকে কি করি? আরেকজন ব্যক্তির প্লাজমা দিই, কারণ প্লাজমার ভিতরেই কে থাকে? অ্যান্টিবডি থাকে। ওকে, আর অ্যান্টিজেন কই থাকে? হয় লোহিত রক্তকণিকার উপরে কিংবা অণুজীবের গায়ে। দেখো এই যে অণুজীব, এটাকে তো আমরা পুরোপুরিভাবে অ্যান্টিজেন বলি, কিন্তু আসলে এই অণুজীবের যে অংশটুক রোগ তৈরি করে তাকে আমরা অ্যান্টিজেন বলি। তাহলে অ্যান্টিজেন কই থাকতেছে? অণুজীবের গায়ে। ওকে, আচ্ছা খেয়াল করো, অ্যান্টিজেন থাকলেই কেবল অ্যান্টিবডি তৈরি হয়, অ্যান্টিজেন ছাড়া অ্যান্টিবডির কোনো উপস্থিতি নাই। ওকে, আচ্ছা আর অ্যান্টিজেনের সক্রিয় অবস্থান রয়েছে। দেখো অ্যান্টিবডি কি? রক্ষণাত্মক, কারণ আমাদেরকে রক্ষা করতেছে। আর অ্যান্টিজেন কি? আমাদের ধ্বংস করে, এই কারণে এগুলো হচ্ছে ধ্বংসাত্মক। দেখছেন, এটা আপনারা এমনিতেই পারতেন। এবার আসো আমাদের লাস্ট টপিক, কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট টপিক। আমি তোমাদের এখানে মুখস্থ করাই দিব, একদম নাক মুখ সব বন্ধ করে খালি কান খোলা রাখবা। ঠিক আছে, দেখো কি বলছে? প্রতিরক্ষা ব্যবস্থায় টিকার ভূমিকা। ওকে, টিকা মানে কি? ভ্যাকসিন। এই ভ্যাকসিন আমরা বানাই, তাহলে উৎপাদনের উপর ভিত্তি করে ভ্যাকসিন কয় প্রকার? 5 প্রকার। অ্যান্টিবডি কয় প্রকার ছিল? 5 প্রকার। ভ্যাকসিনও কয় প্রকার? 5 প্রকার। ওকে, আচ্ছা তাহলে এই 5 প্রকার ভ্যাকসিনের নাম এবং এদের যে হাজার হাজার উদাহরণ, এই সব আমাদের মুখস্থ করতে হবে। ওকে, তাহলে খেয়াল করো, এই 5 প্রকার ভ্যাকসিনের নাম আমরা মনে রাখবো কি দিয়ে? কষ্ট, শনি। অর্থাৎ মুখস্থ করতে কষ্ট, আর মুখস্থ করতে না পারলে কপালে কি আছে? শনি আছে। ওকে, তাহলে দেখো, ক দিয়ে কনজুগেট, স দিয়ে সাব ইউনিট, ট দিয়ে টক্সয়েড, তালব্য স দিয়ে শক্তি হ্রাস, আর নি দিয়ে হচ্ছে নিষ্ক্রিয়। তাহলে ভ্যাকসিন কয় প্রকার? 5 প্রকার। কনজুগেট, সাব ইউনিট, টক্সয়েড, শক্তিহ্রাস, নিষ্ক্রিয়। ওকে, ধরো পরীক্ষা আসলো, নিচের কোনটি ভ্যাকসিনের প্রকারভেদ নয়? কনজুগেট, সাব ইউনিট, টক্সয়েড, সক্রিয়। অ্যান্সার কি হবে? সক্রিয়। মনে রাখো, তাহলে কনজুগেট, সাব ইউনিট, টক্সয়েড, শক্তিহ্রাস, আর একটা হচ্ছে নিষ্ক্রিয়। আচ্ছা এরপর আসি উদাহরণ। দেখো কনজুগেটের উদাহরণ আমরা মনে রাখবো আই দিয়ে, অর্থাৎ কনজুগেটের একটাই উদাহরণ আছে, সেটা হচ্ছে আই দিয়ে। ইনফ্লুয়েঞ্জা টাইপ বি। দেখো কনজুগেট অনেক বড় নাম, এর ভ্যাকসিনের নামও কিন্তু অনেক বড়, ইনফ্লুয়েঞ্জা টাইপ বি। ওকে, আচ্ছা এবার আসো সাব ইউনিট। সাব ইউনিটের উদাহরণ আমরা মনে রাখবো এইচ দিয়ে।
দেখো এইচ দিয়ে দুইটা ভ্যাকসিনের নাম আছে, একটা হচ্ছে হেপাটাইটিস বি আর একটা হচ্ছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। তাহলে সাব ইউনিটের উদাহরণ আমরা কি দিয়ে মনে রাখবো? এইচ দিয়ে, হেপাটাইটিস বি আর হচ্ছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। আর বলতে পারো আপু হেপাটাইটিস এও তো আছে, কিভাবে মনে রাখবো? দেখো সাব ইউনিট লিখতে কি বি লাগে না, এই কারণে হেপাটাইটিস বি। ওকে, আচ্ছা এরপর আসি টক্সয়েড। দেখো যদি টক্সয়েডকে আমি বাংলায় লিখি, শুরুতে লাগে ট আর শেষে লাগে ড। তাহলে টক্সয়েডের উদাহরণ দেখো ট দিয়ে আর ড দিয়ে। ট দিয়ে টিটেনাস আর ড দিয়ে ডিপথেরিয়া। ওকে, এখন টিটেনাসের বাংলা কি? ধনুষ্টঙ্কার। এখন যদি পরীক্ষায় থাকে ধনুষ্টঙ্কার, তখন তো চিল্লাবা আয় হায় আপু ধনুষ্টঙ্কারে তো টও নাই ডও নাই। দেখো ধনুষ্টঙ্কার এর ভিতরে একটা কি আছে? ট আছে। ওকে, আচ্ছা এবার আসেন শক্তিহ্রাস। তাহলে শক্তিহ্রাস ভ্যাকসিনের উদাহরণ আমরা কি দিয়ে মনে রাখবো? মামিটা পানি খায়, মা দিয়ে মামস, মি দিয়ে মিজলস, টা দিয়ে টাইফয়েড আর পানি দিয়ে পানি বসন্ত। শক্তিহ্রাস ভ্যাকসিনের উদাহরণ কি? মামিটা পানি খায়, মামস, মিজলস, টাইফয়েড, পানি বসন্ত। ওকে, তাহলে এই ছাড়া বাদ বাকি যা আছে সবই হচ্ছে নিষ্ক্রিয় ভ্যাকসিনের উদাহরণ। নিষ্ক্রিয় ভ্যাকসিনের উদাহরণ আমরা মুখস্থ করব না, এছাড়া বাদ বাকি যা আছে সব হচ্ছে নিষ্ক্রিয় ভ্যাকসিনের উদাহরণ। ধরো তোমার পরীক্ষায় আসলো নিচের কোনটি নিষ্ক্রিয় ভ্যাকসিনের উদাহরণ? মামস, মিজলস, টাইফয়েড, পোলিও। অ্যান্সার কি হবে? পোলিও। দেখছো সবাই পারবা। তাহলে শক্তিহ্রাস কি? মামিটা পানি খায়, মামস, মিজলস, টাইফয়েড, পানি বসন্ত। এই দেখো টাইফয়েড আছে, এখানে লেখা নেই, লিখে দিচ্ছি। ওকে, দেখছো কত ইজি? জান্নাতুল ভেরি গুড, ইতি ভেরি গুড, সানজিদা ভেরি গুড। ওকে, তাহলে খেয়াল করো এই ভ্যাকসিনের উদাহরণগুলো প্রচুর 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 আসে। আমি আরেকবার বলতেছি, সবাই একবার রিপিট করো। তাহলে কনজুগেট ইনফ্লুয়েঞ্জা টাইপ বি। সাব ইউনিট আমরা এইচ দিয়ে মনে রাখবো, হেপাটাইটিস বি আর হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। টক্সয়েড ট আর ড, ট দিয়ে টিটেনাস আর ড দিয়ে হচ্ছে ডিপথেরিয়া। শক্তিহ্রাস মামিটা পানি খায়, মামস, মিজলস, টাইফয়েড, পানি বসন্ত। আর বাদ বাকি যা আছে সবই হচ্ছে নিষ্ক্রিয়। ওকে, পারা যাবে? ওকে, দেখো আমাদের লাস্ট টপিক, এটা আসলেই লাস্ট, এরপর আর কিচ্ছু নাই, লাস্ট পেজ। দেখো ভ্যাকসিনেশন, ঠিক আছে? এখান থেকে দুই একটা লাইন ইম্পর্টেন্ট আমি দাগাই দিচ্ছি, পড়ে ফেলবা। তাহলে এই যে ভ্যাকসিনেশন বা ভ্যাকসিন সবার আগে কে আবিষ্কার করছিল? ডক্টর এডওয়ার্ড জেনার। ঠিক আছে, কত সালে? 1796 সালে। কিসের ভ্যাকসিন? গুটি বসন্তের। তাহলে সর্বপ্রথম কোন রোগের ভ্যাকসিন আবিষ্কৃত হয়? গুটি বসন্তের। কে আবিষ্কার করে? ডক্টর এডওয়ার্ড জেনার। কত সালে? 1796 সালে। ঠিক আছে, দেখো একজন বিজ্ঞানী আবিষ্কৃত হয়েছে, দ্বীপ। পানি বসন্ত, চিকেন পক্স, ইংলিশ নামটা ঠিক মিললো না, তোমাকে নোবেল পুরস্কার দেওয়া উচিত। দেখো তাহলে কে সবার আগে আবিষ্কার করছে? ডক্টর এডওয়ার্ড জেনার। কোন ভ্যাকসিন? গুটি বসন্ত। কত সালে? 1796 সালে। ওকে, আচ্ছা কোন রোগের ভ্যাকসিন এখনো আবিষ্কৃত হয় নাই? এইডস। ওকে, আচ্ছা এবার আসো 6 নম্বর পয়েন্টে। অ্যান্টিবডি কার্যপদ্ধতি লাগবে না শোনা, লাগলে আমি পড়াই দিতাম। খেয়াল করো কি বলছে এখানে, মিশ্র ভ্যাকসিন। মিশ্র ভ্যাকসিন মানে কি? যদি একসাথে কয়েকটা রোগের ভ্যাকসিন দেওয়া হয় তাকে আমরা বলি মিশ্র ভ্যাকসিন। যেমন MMR, মিজলস, মামস, রুবেলা, তিনটা রোগের ভ্যাকসিন একসঙ্গে দেওয়া হইলো না, এই কারণে MMR কে বলা হয় মিশ্র ভ্যাকসিন। ঠিক আছে, এখন বুদ্ধি করে আমাকে আরেকটা ভ্যাকসিনের নাম বলো তো যেটা মিশ্র ভ্যাকসিন, কে বলতে পারবা? বইয়ের বাইরে থেকে কোনো কোশ্চেন হবে না, বুঝছো? হ্যাঁ, একটা হচ্ছে DPT। ডি দিয়ে ডিপথেরিয়া, পি দিয়ে পার্টুসিস, ঐশী ভেরি গুড, মালিয়া ভেরি গুড। ডি দিয়ে ডিপথেরিয়া,
পি দিয়ে পার্টুসিস মানে হুপিং কাশি, আর টি দিয়ে হচ্ছে টিটেনাস। তাহলে এখানেও 3টা রোগের ভ্যাকসিন একসাথে দেওয়া হলো, তাহলে ডিপিটিও এক প্রকার মিশ্র ভ্যাকসিন। আবার এমএমআর মিজলস মামস রুবেলা 3টা রোগের ভ্যাকসিন একসঙ্গে দেওয়া হলো, তাহলে এমএমআর হচ্ছে একটা মিশ্র ভ্যাকসিন। আচ্ছা, আরেকটা কোশ্চেন আমাকে বলো তো, এটা আলিম স্যারের বই আছে কিন্তু এটা কমন সেন্স, তোমাদের জানা উচিত। জন্মের পরপর সর্বপ্রথম কোন ভ্যাকসিনটা দেওয়া হয়? একটা বাচ্চাকে জন্মের পরপর সর্বপ্রথম কোন ভ্যাকসিন দেওয়া হয়? কে বলতে পারবা? একটা বাচ্চাকে জন্মের পরপর সর্বপ্রথম কোন ভ্যাকসিন দেওয়া হয়? ভেরি গুড মোমো, রাউন্ড ট্রাস্ট। দুজনই ঠিক। মনে রাখবা জন্মের পরপরই আসলে 2টা ভ্যাকসিন দেওয়া হয়, একটা হচ্ছে বিসিজি আর একটা হচ্ছে ওপিভি। বিসিজি হচ্ছে যক্ষার ভ্যাকসিন আর ওপিভি হচ্ছে ওরাল পোলিও ভ্যাকসিন, অর্থাৎ পোলিওর ভ্যাকসিন। ঠিক আছে, দেখবা সবার বাম হাতে সুন্দর একটা দাগ আছে, তালুতে কবজিতে না, এই বাহুতে। ঠিক আছে, ওই দাগটা কোন ভ্যাকসিনের? বিসিজি ভ্যাকসিনের। যার হাতে দাগ নাই তার মানে তাকে ভ্যাকসিন দেওয়া হয় নাই। ওকে, তাহলে জন্মের পরপর একটা বাচ্চাকে কোন ভ্যাকসিন দেওয়া হয়? বিসিজি বা বিসিজি ভ্যাকসিন কখন দেওয়া হয়? জন্মের পরপর। ওকে, আচ্ছা তাহলে যা যা পড়লাম সব কি মাথায় ঢুকছে? এখন 30 সেকেন্ড একটু পড়ো, আমরা একটা ছোট্ট পরীক্ষা দিব। আমাদের লাস্ট এক্সাম। ওকে, তাহলে আমরা পরীক্ষাটা দিয়ে ফেলি। নাও, 1 2 3 4 5 6 7, 7টা কোশ্চেন দ্রুত অ্যান্সার করে ফেলো। আর যার দেওয়ার পরও ভ্যাকসিনের দাগ নাই তার মানে তার ভ্যাকসিন কাজ করে নাই। দেখো মুন্সি ভাই কত খুশি, আমার আছে মানে আমাকে দিছে। পরীক্ষা দাও, পরীক্ষা দাও তাড়াতাড়ি। শেষ। আচ্ছা, তাহলে আমি অ্যান্সার গুলো বলে ফেলি, দেখো মিলানো হয়েছে কিনা। লিম্ফোসাইট কয় ধরনের? 2 ধরনের। ঠিক আছে, আজমল স্যারের বই 2 ধরনের আছে, আমরা 2 ধরনেরই জানবো। মায়ের দুধে কোন অ্যান্টিবডি পাওয়া যায়? আইজি এ। এক সেকেন্ড দাঁড়াও, কোনটা পাওয়া যায়? আইজি এ। আচ্ছা, উৎপাদনের ধরনের উপর ভিত্তি করে ভ্যাকসিন কয় প্রকার? 5 প্রকার। মামস কোন ধরনের ভ্যাকসিন? শক্তি হ্রাস। টিটেনাস কোন জাতীয় ভ্যাকসিন? টক্সয়েড, তাই না? আচ্ছা, গুটি বসন্তের ভ্যাকসিন কে আবিষ্কার করেন? ডক্টর এডওয়ার্ড জেনার। আচ্ছা, গুটি বসন্তের ভ্যাকসিন কত সালে আবিষ্কৃত হয়? 1796। সবাই পারছো আশা করি। আচ্ছা, পিছনে গুলোর অ্যান্সারও মিলাই ফেলো। ওকে, তাড়াতাড়ি আমরা। দেখো, হাসপাতাল বা ক্লিনিকে সংক্রমণ, দেখো একজন লিখছে কি জেনার 1796। দ্বীপ, এমন ভাব যেন জেনার ওনার বন্ধু ছোট্টবেলার। জেনার, ডক্টর এডওয়ার্ড জেনার, সম্মান দিয়ে কথা বলো। দেখো, হাসপাতাল বা ক্লিনিকের সংক্রমণ কোন ধরনের প্রতিরক্ষা? প্রাকৃতিক সক্রিয়। একটা গুরুত্বপূর্ণ এন্টিজেন উপস্থাপক হিসেবে কাজ করে কোন কোষ? আমরা জানি ম্যাক্রোফেজ। আচ্ছা, কোন জাতীয় প্রতিরক্ষায় পূর্বে আক্রান্তর প্রয়োজন হয় না? সহজাত প্রতিরক্ষায়। ওকে, ওকে, তারপর হচ্ছে স্পট এক্সাম 2তে যাই। দেখো, ত্বকের বাইরের স্তর কোনটা? সবাই জানি আমরা এপিডার্মিস। ত্বকের পিএইচ কত? 3 থেকে 5। দুধে কোন ব্যাকটেরিয়া নাশক উপস্থিত? ল্যাক্টো পার অক্সিডেজ। একটা নিউট্রোফিল কয়টা ব্যাকটেরিয়া গ্রাস করতে পারে? 3 থেকে 20টা। ফ্যাগোসাইটোসিসের ধাপ কয়টা? 7টা। ওকে,
আচ্ছা, লিম্ফোসাইটের উৎপত্তি কোথায়? আমি বলছিলাম একমাত্র লিম্ফোসাইট আসে ভ্রূণীয় স্টেম কোষ থেকে। ফ্যাগোসাইট কোন প্রতিরক্ষা স্তরের উপাদান? দ্বিতীয়। আচ্ছা, অশ্রু ও লালায় কোন এনজাইম রয়েছে? লাইসোজাইম। দেহের স্বাভাবিক তাপমাত্রা কত? 97 থেকে 99 ডিগ্রি ফারেনহাইট। হিস্টামিন ক্ষরণ করে কোন কোষ? বোমা, বেসোফিল আর মাস্ট কোষ। ওকে, তাহলে সবাইকে থ্যাংক ইউ। একটা সেকেন্ড। ওকে, তো দেখো আমাদের আজমল স্যারের বইয়ে গ্রেড 1, 2, 3 যা যা ছিল আমরা কিন্তু সব পড়ে ফেলছি, ঠিক আছে? তাহলে এখন যদি কোনো টপিক তোমার কাছে মনে হয় ইম্পর্টেন্ট বা বাকি যেটা তোমার কাছে পড়তে মনে হয় তুমি অবশ্যই পড়ে ফেলবা। ওকে, তাহলে সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ ক্লাসটা মনোযোগ দিয়ে করার জন্য। কারো যদি কোনো সমস্যা তারপরেও থাকে যে আপু ক্লাসে তো আমি আকাশ বাতাস ফুল এসবের দিক তাকাইছিলাম, এই কারণে তখন কোশ্চেন করতে পারি নাই, তাহলে তাও এটা আমার সমস্যা রয়ে গেছে, তাহলে কমেন্ট সেকশনে লিখবা, ওই যে সমস্যার যে পোস্টটা ওখানে লিখবা, আমি তোমাদের যে সমস্যা আছে আমি ইনশাল্লাহ সলভ করে দিব, ঠিক আছে? শোনো, অ্যাডমিনিস্ট্রেশনের সময় কিভাবে পড়তাম, আমি রাত দিন 24 ঘন্টা জেগে পড়তাম। সত্যি কথা, আমি আমার লাইফে সবচেয়ে বেশি পড়াশোনা অ্যাডমিশনের টাইমে করছি। আর আমি একটা জিনিস খেয়াল করছি, তোমরা করো কি, ধরো বইয়ের প্রথম দিক দিয়ে পড়া শুরু করো, তো প্রথম 5 থেকে 6 পেজ খুব ভালো মতো পড়া হয়, লাস্টের দিকে যে কি হয় আর ঠিক মতো পড়া হয় না, ওই যে পড়তে পড়তে টায়ার্ডনেস চলে আসে। তো আমি করতাম কি, ধরো প্রথম 2 পেজ পড়তাম, পরে বইটা বন্ধ করতাম, বন্ধ করে নিজেই মনে করার চেষ্টা করতাম যে আচ্ছা আমি 2 পেজ থেকে কি কি পড়ছি। দেখা যেত অনেক কিছু মনে পড়ছে, অনেক কিছু মনে পড়তেছে না, যেটা মনে পড়তো না সেটা আমি মার্কার দিয়ে দাগাইতাম এবং সেটা আমি আরেকবার দেখতাম। এইভাবে পড়লে হয় কি জানো, পড়াটা আর ভুলো পানা। তোমরা কি পড়তেই থাকো 10 নম্বর পৃষ্ঠায় আসে প্রথম পৃষ্ঠা সবকিছু ভুলে যাও। এই কারণে একটা না পড়বা না, প্রথম 2 পেজ পড়বা, বই বন্ধ করবা, মনে করবা, শেষ। পরে 2 পেজ পড়বা, বই বন্ধ করবা, নিজে নিজে মনে করবা, ঠিক আছে? তাহলে এভাবে পড়লে দেখবা পড়া মনে থাকতেছে। আর আরেকটা কাজ করবো, অবশ্যই একটা টাইম সেট করে নিবা যে আমি এই চ্যাপ্টার এইটুক টাইমের মধ্যে পড়বো বা এই কয়টা পেজ এইটুক টাইমের মধ্যে পড়বো। নয়তো কি হয় জানো, প্রথম টুক তো পড়তে আসো, প্রথম 10-12 পেজ পড়া হয়, লাস্টের দিকে যে আর সময় থাকে না, ওই লাস্টের পেজ কখনোই পড়া হয় না। এ কারণে সবসময় একটু টাইম সেট করে নিবা যে আমি প্রথম 2 পেজ 20 মিনিটে পড়বো, পরের 3 পেজ 30 মিনিটে পড়বো, ঠিক আছে? তাহলে এভাবে পড়লে দেখবা পড়া মনে রাখতেছে। ওকে, আচ্ছা, আর কারো যদি কোনো সমস্যা থাকে আমাকে জানাও। তাহলে সবাই ভালো মতো পড়ো, সবার জন্য অনেক অনেক দোয়া থাকবে, আমার জন্য দোয়া করো। বাই বাই, আল্লাহ হাফেজ।